আসসালামু আলাইকুম সবাইকে। সো দেখো, আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 3 বল যে চ্যাপ্টারটা আছে এইটার এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস করবো। সো এমসিকিউ থান্ডার সিরিজ মানে তোমরা তো জানো এটা এমন একটা সিরিজ যেই সিরিজে ক্লাস করলে তোমার এমসিকিউ নিয়ে আর জীবনে কোনো প্যারা খাইতে হবে না। এমসিকিউ এখান থেকে 100% টাইপ পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসবে, ঠিক আছে? এখানে যা পড়াবো ওই টাইপ থেকেই পরীক্ষায় আসবে। বেশিরভাগ ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মের যেগুলো আছে এগুলো একটাও এই টাইপের বাইরে আসবে না, ঠিক আছে? আচ্ছা, সো দেখো আমরা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 অলরেডি পড়ে ফেলছিলাম। এখন হচ্ছে আমরা চ্যাপ্টার 3 যেটা এটা পড়বো। সো আমাদের ওইভাবে এমসিকিউ সিরিয়াল করা আছে। আর এই সিরিজটা ফিজিক্সেরটা শুধুমাত্র ফ্রি, তোমরা জানো ফিজিক্সের এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি, বাকি ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজ হচ্ছে পেইড। এবং ওইখানে আচ্ছা আমরা শুরু করি, পরে আস্তে আস্তে বলবো। ওকে, সো দেখো আমরা শুরু করি। সো এটা একটু টাইপ ভিত্তিকভাবে রাখছি। মূলত যতটা টাইপ আছে প্রত্যেকটা টাইপকে আলাদা ভাবে রাখছি। তো টাইপ 1-এ তোমার হচ্ছে আমরা নিউটনের গতির সূত্রগুলো নিয়ে আলোচনা করবো। প্রথম সূত্র যেটা আছে ওইটা। সো আমরা জড়তার সূত্র, এটা জড়তা ও বলের ধারণা, এই সূত্র দেখে আমরা পাইছি। তো নিউটনের গতি বিষয়ক সূত্র কোনটা? গতি বিষয়ক সূত্র কোনটা ভাইয়া? সরি, সূত্র কোনটা না বলছে, নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টা? সূত্র কয়টা? আমরা জানি নিউটনের 3টা সূত্র আছে। কয়টা সূত্র আছে? 3টা। তোমরা এটা ভালো করেই জানো, নিউটনের সূত্র কয়টা? 3টা। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্র কি? ওই যে গতি ও জড়তার সূত্র, মানে হচ্ছে প্রথম সূত্রে থেকে আমরা কি ধারণা পাই? দেখো, প্রথম সূত্রে আমাদের বলছিল যে কোনো বস্তু যে স্থির অবস্থান থাকলে, মানে স্থির অবস্থায় থাকলে স্থির থাকতে চায়, গতিশীল অবস্থায় থাকলে ওই সমবেগে গতিশীল থাকতে চায়, বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না করে তাইলে আর কি। কোনো বস্তুকে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে এটা স্থির থাকলে স্থির থাকতে চায়, গতিশীল থাকলে সেম বেগে সারা জীবন গতিশীল থাকতে চায়। এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? আস্তে আস্তে শিখবো। আচ্ছা, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয় ভাইয়া? জড়তা পরিমাপ করা হয় কোনটি দ্বারা? জড়তা পরিমাপ করা হয় ভর দ্বারা। জড়তা কিসের উপর নির্ভর করে? ভরের উপর, ঠিক আছে? যার ভর যত বেশি তার জড়তা তত বেশি, ঠিক আছে? জড়তা কেমনে পরিমাপ করা হয়? ভর দ্বারা, ঠিক আছে? জড়তা পরিমাপ করা হয় ভর দ্বারা। আর ভর আসে ঘনত্ব থেকে। তো সম পরিমাণ হইলে যেটার ঘনত্ব বেশি ওইটার জড়তা বেশি, ঠিক আছে? আচ্ছা, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে ভাই? নিউটনের বলের সংজ্ঞা দেখো, প্রথম সূত্রেই বলছে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সেম বেগে গতিশীল থাকতে চায়। দ্যাট মিনস বাহ্যিক কোনো বল প্রয়োগ করলে স্থির বস্তুর গতিশীল হয়, গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়। তাহলে আমরা বুঝলাম যে এইটা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তুর বেগের চেঞ্জ হয়, ওইটাই বল। তো এটা প্রথম সূত্র থেকে পাইছি না? একটু ক্রিটিক্যালি চিন্তা করো, এটা প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পাইছি, ঠিক আছে? বলের ধারণা প্রথম সূত্র দেখেই পেয়েছি, ঠিক আছে? সো বলের মাত্রা কোনটি? বলের মাত্রা কোনটি? বলের মাত্রা হচ্ছে, দেখো, বল এফ ইজিক্যাল টু এম এ। বল এফ ইজিক্যাল টু এম এ, ঠিক আছে? তো এই যে বল, এম মানে কি ভাইয়া? এম মানে হচ্ছে কেজি এবং এ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বলের একক নিউটন আমরা জানি, বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও লেখা যায়, ঠিক আছে? ঠিক আছে, এ মানে তো ত্বরণ। আচ্ছা, এটা হচ্ছে একক। তাইলে এই যে কেজি আছে না, কেজি মানে কি? এটা হচ্ছে বর থেকে। বরের মাত্রা কি? বরকে কেমনে লিখে? ম্যাস। ম্যাস মানে এম। বরের মাত্রা হচ্ছে এম। এই মিটার দিয়ে কি বুঝাইতেছে? দূরত্ব বা দৈর্ঘ্য, যে এত মিটার এত মিটার। দূরত্ব দৈর্ঘ্য এগুলো কেমনে আসে? এটা কি ভাইয়া? দৈর্ঘ্য মানে লেংথ, তো দূরত্বের হচ্ছে মাত্রা এটা এল, ঠিক আছে? আর সেকেন্ড এটা টাইম, তাহলে টাইমের মাত্রা টি, এবং ইনভার্স টু আছে, ইনভার্স টু দিলাম। এটা হচ্ছে এম এল পার টি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের বলের মাত্রা, এম এল পার টি স্কোয়ার, এটাই বলের মাত্রা। সেগুলো তুমি জাস্ট এইভাবে একক থেকে ডিরেক্ট বের করে ফেলতে পারো, একক আমরা সবাই জানি মোটামুটি। সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি ভাইয়া? সমান আয়তন হইলে জড়তা নির্ভর করবে কোনটার উপর? ঘনত্বের উপর। কজ আমরা জানি ঘনত্ব র ইজিক্যাল টু এম বাই বি। জড়তা যদি বরের উপর নির্ভর করে তাহলে এম সমান র ইন্টু বি। ভালো করে দেখো, আমরা যদি গুণ দেই সম আয়তন হইলে বর কোনটার বেশি হবে? যার ঘনত্ব বেশি হবে তার বর বেশি হবে। তাইলে সম আয়তনে কোন বস্তুর জড়তা কোনটার উপর নির্ভর করবে? ঘনত্বের উপর। যার ঘনত্ব বেশি তার জড়তা বেশি। তো এইখানে তোমার তামার ঘনত্ব আমি মোটামুটি জানি না। রূপার ঘনত্ব হচ্ছে মেবি 10,500, ঠিক আছে, কেজি পার মিটার কিউব। পারদের ঘনত্ব হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? এবং লোহার ঘনত্ব হচ্ছে 7,800 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? সো তামার ঘনত্ব অ্যাটলিস্ট এইগুলা থেকে কম হবে, পারদের থেকে অ্যাটলিস্ট কম হবে, এটা আমি শিওর। কজ পারদের ঘনত্ব হচ্ছে মোটামুটি অনেক বেশি, 13,600 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? কত? 13,600 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা জানি সমায়তনের যার ঘনত্ব বেশি তার জড়তা বেশি। তাহলে কার জড়তা বেশি হবে? পারদের। কার জড়তা বেশি? পারদের, ঠিক আছে? ওকে, টাইপ 2 মৌলিক বলের প্রকৃতি। এই যে বলগুলা সম্পর্কে আমরা জানবো। বল এখানে দেখো, মৌলিক বল কয়টা আছে তোমরা জানো?
ভাইয়া মৌলিক বল আছে চারটা। মৌলিক বল কয়টা? মৌলিক বল আছে চারটা। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে মহাকর্ষ, ঠিক আছে, একটা হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে, আরেকটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে, দুর্বল নিউক্লিয় বল, আরেকটা আছে সবল নিউক্লিয় বল। এই চারটা হচ্ছে মানে মৌলিক বল, সবল নিউক্লিয় বল। এইবার এই যে মহাকর্ষ বল আছে, এই মহাকর্ষ বল মানে কি, মানে যাদেরই বর আছে তারা তাদের বর অনুযায়ী একে অপরের প্রতি যে আকর্ষণটা করে, এটা হচ্ছে মহাকর্ষ বল। এবং তোমরা জানবা মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে ছোট, মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে ছোট, মহাকর্ষ বল হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে দুর্বল বল আর কি, ঠিক আছে, সবচেয়ে ছোট মহাকর্ষ বল। এবং সবচেয়ে বড় বল হচ্ছে সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী বল আর কি, বুঝছো? ওকে, এরপরে তড়িৎচুম্বক বল কি ভাইয়া? ওই যে তড়িৎচুম্বক বল হচ্ছে, মনে করো তড়িৎচুম্বক বল, তো তোমরা তড়িৎচুম্বক সম্পর্কে ভালো করে জানো, চুম্বকের একটা চুম্বকের প্রতি আরেকটা চুম্বকের যে আকর্ষণ, ওইটা তো তড়িৎচুম্বক। বা স্থির বৈদ্যুতিক যে আকর্ষণ, আমরা চুলের মধ্যে চিরুনি এভাবে বসাই তারপর যে কাগজ তুলতে পারি, ওইটাও তড়িৎচুম্বক বলের কারণে হয়। এবং এই তড়িৎচুম্বক বলটা মহাকর্ষ বল থেকে অনেক বড়। তড়িৎচুম্বক বল হচ্ছে মহাকর্ষ বল থেকে এটা হচ্ছে 10⁻36 গুণ বড়, 36 গুণ বড়। কার থেকে ভাইয়া? মহাকর্ষ বল থেকে, মহাকর্ষ বল থেকে। তড়িৎচুম্বক বল মহাকর্ষ বল থেকে 10⁻36 গুণ বড়, মনে রাখে। এবং দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে তোমার তড়িৎচুম্বক বল থেকে, আমি বলি দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তড়িৎচুম্বক বল থেকে ছোট, তড়িৎচুম্বক বল থেকে দুর্বল নিউক্লিয় বল ছোট। এবং এটা অতি কম দূরত্বে কাজ করে। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻18 মিটার দূরত্বে কাজ করে। তো দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻18 মিটার ধরতে পারে। এবং সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻15 মিটার দূরত্বে কাজ করে। সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে এইটা, ঠিক আছে। এবং দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে তেজস্ক্রিয় কণা থেকে যে বিটা রশ্মি আমরা নির্গত করি, তেজস্ক্রিয় কণা থেকে যে বিটা রশ্মি নির্গত করি, ওই বিটা রশ্মিতে হচ্ছে আমরা এই বল পাই, ঠিক আছে। আর সবল নিউক্লিয় বল কি? ওই যে তোমার পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন, প্রোটন ইলেকট্রন এগুলো আছে না, এগুলো হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যেগুলা একে অপরের প্রতি যেই বলে আকৃষ্ট থাকে, ওইটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সো এগুলো হচ্ছে মূলত আমাদের বলেরই আর কি। সো এগুলোর মধ্যে যদি আমরা বলতে চাই, সবচেয়ে বড় বল হচ্ছে সবল নিউক্লিয় বল, এরপরে হচ্ছে তড়িৎচুম্বক বল, এরপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এবং সবচেয়ে ছোট মহাকর্ষ বল। মনে রাখবা, এটা হচ্ছে সিরিয়াল, ঠিক আছে। ওকে, তাইলে দেখো সবল নিউক্লিয় বলের পাল্লা কত? একটু আগে দেখছি সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻15 মিটার, এটা 10⁻15 মিটার দূরত্বে কাজ করে, ঠিক আছে, 10⁻15 মিটার। এরপরে আসো নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল? ভাই বলছি না, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, ঠিক আছে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয়, বিটা রশ্মি ভালো করে দেখো, এই যে একটা পেজে সব পড়াই দিছি, বিটা রশ্মি নির্গত হয় তো দুর্বল নিউক্লিয় বল। বিটা রশ্মি কোনটা ভাইয়া? দুর্বল নিউক্লিয় বল। কোনটা? দুর্বল নিউক্লিয় বল। এরপরে নিচের কোন বলের কারণে সূর্য থেকে তাপ পাওয়া যায়? সূর্য থেকে তাপ পাওয়া যায় সবল নিউক্লিয় বলের জন্য। সূর্য থেকে তাপ পাওয়া যায় কিসের জন্য? সবল নিউক্লিয় বলের জন্য। বিকর্ষণ বল কোনটা? একমাত্র মনে রাখবা, এই যে তিনটা বল আছে এখানের মধ্যে, এই যে তিনটা বল আছে, তড়িৎ মানে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এই তিনটা বলই হচ্ছে আকর্ষণ বল। এবং এই তড়িৎচুম্বক বলের মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে। তড়িৎচুম্বক বল হচ্ছে একমাত্র বল যেটার মধ্যে হচ্ছে আকর্ষণ বিকর্ষণ আছে, ঠিক আছে, আকর্ষণ প্লাস বিকর্ষণ আছে, আর কোনটার মধ্যে এটা নাই। তো আকর্ষণ বিকর্ষণ আছে কোনটার মধ্যে ভাইয়া? তড়িৎচুম্বক বলের মধ্যে। তোমরা এটা ভালো করে বুঝতেই পারতেছো, চুম্বকের মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে, তোমরা জানো, ঠিক আছে। ওকে, বিকর্ষণ বল কোনটা? বিদ্যুৎ চুম্বকীয় বল। তড়িৎ আর বিদ্যুৎ একই কথা, ঠিক আছে। ইলেকট্রোইক ফোর্স কোন দুটি বলের সমন্বিত রূপ? মনে রাখবা, ওই যে তোমার বিদ্যুৎ চুম্বকীয় বল যেটা আছে, তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল বল প্লাস হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এই দুইটাকে, এই যে দুইটা আছে, এই দুইটাকে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। এই যে দুইটা আছে, এই দুইটাকে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, তড়িৎচুম্বকীয় বল আর দুর্বল নিউক্লিয় বলকে। এজন্য
এই দুইটাকে ইলেকট্রোইক ফোর্স বলা হয়। একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, যেমন তড়িৎচুম্বক প্লাস দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক প্লাস দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক প্লাস দুর্বল নিউক্লিয় বল, এই দুইটাকে ইলেকট্রোইক ফোর্স বলা হয়। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টা? 4টা। পাইছি না আমরা 4টা, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। সবচেয়ে দুর্বল বল কোনটা? এইটাতে দেখো, এটা হচ্ছে সবচেয়ে ফেমাস একটা তোমার এমসিকিউ বলতে পারো। এটা কতটা বোর্ডে আসছে তুমি চিন্তা করো, দেখতেছো কতটা বোর্ডে আসছে। তাইলে সবচেয়ে দুর্বল বল কোনটা? তুমি দেখিবা আর এখানে দুর্বল নিউক্লিয় বল বলছি এইটাই, পরে খাবা মারা। আমি বলছি যে প্রথমেই দেখো ফার্স্ট পৃষ্ঠায় লিখছি সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল, মনে রাখবা মহাকর্ষ বল। কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলা হয়? মহাকর্ষ বলকে চমকপ্রদ বল বলা হয়। কেন? মহাকর্ষ বল এমন একটা বল, কোনো কিছুর বর আছে মানেই এই বরের জন্য সে আরেকটা বরযুক্ত বস্তুকে আকর্ষণ করবে, এইটাই হচ্ছে মহাকর্ষ বল, এবং এটা একটা চমকপ্রদ উদাহরণ, ঠিক আছে, চমকপ্রদ জিনিস। এজন্য এই মহাকর্ষ বলকে বিজ্ঞানীরা চমকপ্রদ বল বলা হয়, বলেন আর কি। গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য? মহাকর্ষ বলের জন্য, ঠিক আছে। গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা একে অপরকে আকর্ষণ করে কোনটার জন্য? ভরের জন্য, ঠিক আছে। এই টাইপ 3 এখন আমরা সাম্যতা ও সাম্যবিহীন বল শিখবো। তো সাম্য বল কি? সাম্য বল হচ্ছে যেই বলের লব্ধি শূন্য, ঠিক আছে, লব্ধি শূন্য। সাম্য হইলে হচ্ছে লব্ধি শূন্য, মানে ভাইয়া এটা জিনিস চিন্তা করো, মনে করো এটা একটা বস্তু। সো এটা একটা বস্তুকে আমি এই দিক দিয়ে F1 বল প্রয়োগ করতেছি, এই দিক দিয়ে F2 বল প্রয়োগ করতেছি, এই দিক দিয়ে F3 বল প্রয়োগ করতেছি। 3টা বল প্রয়োগ করার পরেও এটা স্থির অবস্থায় আছে। দ্যাট মিনস আমি যতগুলা বল প্রয়োগ করছি সবগুলার লব্ধি কত? শূন্য। মানে বিভিন্ন দিক দিয়ে বল প্রয়োগ করা হইতেছে। তো মনে করো সমান সমানভাবে 3টা দিক দিয়ে যদি আমরা বল প্রয়োগ করি, দেন এটা স্থির থাকে, যদি তার অবস্থা যদি চেঞ্জ না হয়, স্থির থাকে, দ্যাট মিনস এইটার উপর লব্ধি বল শূন্য হইতেছে। লব্ধি মানে বুঝো 3টা বলের যোগফল শূন্য হইতেছে, ঠিক আছে, দ্যাটস এটা স্থির আছে। সো যখন লব্ধি শূন্য হবে তখন সাম্য বল, আর যখন লব্ধি শূন্য নয় তখন অসাম্য বল, ঠিক আছে। আচ্ছা, সো মনে করো ক্রিয়া প্রতিক্রিয়া বল হচ্ছে সাম্য বল, মনে রাখবা ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বুঝো, নিউটনের 3য় সূত্রে আছে। ক্রিয়া প্রতিক্রিয়া বল হচ্ছে সাম্য বল। ক্রিয়া প্রতিক্রিয়া বল হচ্ছে সাম্য বল। কেন? কজ দেখো আমরা যে তুমি যে চেয়ারে বসে আছো, চেয়ারে যখন বসে থাকো তখন তুমি হচ্ছে তোমার বোর্ড দিয়ে মাটিকে ধাক্কা দাও, এবং মাটি হচ্ছে সেম বল দিয়ে তোমাকে হচ্ছে উপরের দিকে ধাক্কা দেয়, এই জন্য তুমি চেয়ারে বসে থাকতে পারো, স্থির থাকতে পারো, ঠিক আছে। তো এখানে যে বলে ক্রিয়া হয় ওই বলে প্রতিক্রিয়া হয়। ক্রিয়া বল যত সময় থাকে প্রতিক্রিয়া বল ঠিক সেম সময় থাকে। সো এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল, এটার জন্য দেখবা ক্রিয়া প্রতিক্রিয়ার বলের জন্য, আচ্ছা এটা সবসময় সাম্য বল না, অনেক সময় অসাম্য হইতে পারে। আচ্ছা, সো বাট অনেক কেস আছে যেগুলোতে সাম্য বল থাকে। আচ্ছা, কোন বলের লব্ধি শূন্য? বলো, কোন বলের লব্ধি বল শূন্য? কোন বলের লব্ধি বল শূন্য? সাম্য বলের লব্ধি শূন্য। কোন বলের লব্ধি শূন্য? সাম্য বল। সাম্য বলে ক্রিয়াশীল কোনগুলা? দেখো, জাহাজ পানিতে ভাসার সময়, জাহাজ যখন পানিতে ভাসে তখন হচ্ছে আমরা জাহাজ পানিতে একটা হচ্ছে বল প্রয়োগ করে, এবং পানি জাহাজের উপর একটা বল প্রতিক্রিয়া বল মানে প্রয়োগ করে, ঠিক আছে। জাহাজ যে বল প্রয়োগ করে সেম বল হচ্ছে পানি প্রয়োগ করতেছি, বিধায় জাহাজ পানির মধ্যে ভেসে আছে। তো দ্যাট মিনস এটাতে লব্ধি শূন্য থাকে। জাহাজ মনে করো পানিতে ডুবে যেতেছে না, ডুবে গেলে আর সাম্য বল থাকবে না। একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, দেখো সে যদি উপর থেকে নিচে পড়ে সে তো পড়তেছেই, তার এখানে প্রতিক্রিয়া বল পাইতেছে না, কজ এখানে ত্বরণ হইতেছে, উপর থেকে নিচে পড়তেছে, এবং একটা নির্দিষ্ট সময় বেগ বাড়তেছে। উপর থেকে নিচের দিকে পড়লে অবিকর্ষ ত্বরণের জন্য শুধু নিচেই পড়তে থাকবে, উপর দিকে কোনো বল পাইতেছে, বাট তার লব্ধি কি শূন্য হইতেছে না। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের সাম্য বল না। কোনো ব্যক্তি চেয়ারে বসে আছে, ভাই চেয়ারে বসে থাকলে এই যে স্থির অবস্থায় আছে না, স্থির অবস্থায় আছে, তো স্থির অবস্থায় আছে বিদায় কেন আছে? সে চেয়ারে বসছে, তার ওজনের জন্য মাটির মধ্যে একটা ক্রিয়া বল প্রয়োগ হইতেছে, এবং মাটিও তাকে কি করতেছে? উল্টা প্রতিক্রিয়া বল দিতেছে, এজন্য সে মাটির উপর বসে আছে, ঠিক আছে। তখন ওইটাকে কি বলে? সাম্য বল। মোট লব্ধি বল শূন্য এখানে, ক্রিয়া যতটুকু প্রতিক্রিয়া ততটুকু, এই জন্য এটা হচ্ছে সাম্য বল। 1 আর 3 দাগাইতে পারো, ওইটা না, ঠিক আছে। টাইপ 4 ভরবেগ। এই যে সুন্দর একটা মেথড আসছে, মনে করো ভরবেগ মানে কি? ভরবেগ P = হচ্ছে mv। ভরবেগ P = mv মানে বর ইনটু বেগের গুণফল। ভরবেগ কি? বর ইনটু বেগের গুণফল, ঠিক আছে। m হচ্ছে বর, b তো বেগ জানো, এটার একক কি? বরের একক কেজি, b এর একক মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা বের করতে চাইলে এটা হচ্ছে একক, মাত্রা বের করতে চাইলে দেখো কেজি মানে কি? কেজি মানে হচ্ছে ম্যাস মানে m, মিটার থেকে আসে দৈর্ঘ্য লেংথ, সেকেন্ড থেকে আসে টাইম ইনভার্সন, এটা হচ্ছে মাত্রা ml/t, এটা হচ্ছে ভরবেগের মাত্রা। এবং একটা সুন্দর জিনিস, ভরবেগের পরিবর্তন
বুঝছো, ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বলের সমানুপাতিক। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার। দেখো ভরবেগের পরিবর্তন মনে রাখো, একটা বস্তু এটার উপর, এটা মনে করো আদিবেগ ইউ বেগে আছে, সো এটা হচ্ছে বেগের পরিবর্তন হইতেছে, কতক্ষণ পর এখানে গিয়ে বেগ বি হয়ে গেল, তার ভর তো সেম, তাহলে এই অবস্থানে তার ভরবেগ হচ্ছে এম বি, আদি অবস্থানে ভরবেগ ছিল এম ইউ, তাহলে ভরবেগের পরিবর্তন কত হয়েছে এম বি মাইনাস এম ইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন ডেল পি, ভরবেগের পরিবর্তন, ঠিক আছে, ভরবেগের পরিবর্তন। আমরা বলবেগের পরিবর্তন হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা পাইছিলাম, তাহলে এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ, ঠিক আছে। আচ্ছা, বলবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কোনটা, ভরবেগের পরিবর্তনের হার কোনটা, হার কোন সময় পাই, সময় দিয়ে ভাগ করলে, তো এটাকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাবো এটা হচ্ছে হার। সো এটা হচ্ছে তোমার এফ সমানুপাতিক এম বি মাইনাস এম ইউ। সো এটা থেকে তুমি দেখো আরেকটা জিনিস আছে, আর গুণন করলে দেখো এফ ইন্টু টি সমান এম বি মাইনাস এম ইউ পাইতেছো, বা একটা মনে রাখো, বলের ঘাত, বলের ঘাত হচ্ছে বল ইন্টু ক্রিয়াকালীন সময়ের গুণফল এফ ইন্টু টি, এবং বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন যদি ডেল পি হয়, বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি, এটা একটা ফেমাস সূত্র, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, মনে রাখবা বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তো আশা করি এই সূত্রগুলো নিয়ে আমরা এই টাইপ কভার করে ফেলতে পারবো। দেখো স্টার্ট করি, 1500 কেজি বরের একটা গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত ভাইয়া, ভরবেগ এখানে দেখো কেজি মিটার পার সেকেন্ডে আনসার আসছে, আমরা জানি ভরবেগ, ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম বি, সো আমরা এম অলরেডি জানি, বি দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, সো ওইটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিব, 72 কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে নিতে হইলে দেখো এমসিকিউ এর ক্ষেত্রে বলছিলাম কোনো মাথা কামানোর প্রয়োজনে ডাইরেক্ট বসাবা যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হইলে 3.6 দিয়ে ভাগ দিবা, মিটার পার সেকেন্ডে চলে যাবে, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাইতে হইলে কি করে লাগবে 3.6 দিয়ে গুণ দেওয়া লাগবে। সো আমি এটাকে মিটার পার সেকেন্ডে নিতেছি, জাস্ট ব্যাগটাকে, বুঝছো। সো 72 ভাগ 3.6 ওইটা কত আসতেছে 20 মিটার পার সেকেন্ড আসতেছে, কত আসতেছে ভাই 20 মিটার পার সেকেন্ড। তো এখানে দেখো বর হচ্ছে 1500 কেজি, ব্যাগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, গুণ করলে যেটা পাবা ওইটা হচ্ছে আনসার, ঠিক আছে। 30,000 আসতেছে, 30,000 মানে হচ্ছে 3 × 10⁴ কেজি মিটার পার সেকেন্ড, একক কেজি মিটার পার সেকেন্ড, এই যে এটাই আছে, ঠিক আছে। রকেটের গতি কিসের উদাহরণ ভাইয়া, রকেটের গতি মনে রাখবা, রকেটের গতি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, ঠিক আছে। রকেটের গতি ভরবেগের সংরক্ষণের সূত্র মেনে চলে, কজ রকেটে হচ্ছে তোমার জ্বালানি টালানি ক্ষয় হয়, সো ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে সামনে আরো জানবো আমরা। সো মনে রাখবা রকেটের গতি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা মেনে চলে। ভরবেগের মাত্রা কি আমরা একটু আগে বের করছিলাম ml/t, মনে আছে? ওকে, 60 নিউটন বল 30 কেজি ভরের একটা বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া হলে বস্তুটির বেগের পরিবর্তন বের করো। দেখে কঠিন মনে হইতে পারে, বাট দেখো 60 নিউটন বল, 60 নিউটন বল 30 কেজি ভরের বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া হয়েছে, বেগের পরিবর্তন। সো আমরা সহজ একটা সূত্র জানছিলাম যে বল বেগের পরিবর্তন সমান বলের ঘাত, মনে আছে? আর বল বেগের পরিবর্তন ডেল পি মানে কি এম বি মাইনাস এম ইউ না, পড়ছিলাম না? তাহলে বল বেগের পরিবর্তন সমান হচ্ছে বলের ঘাত। তো এখানে দেখো বলের ঘাত কি, যে বল আর ক্রিয়াকালীন সময় আছে, ঠিক আছে, বল আর ক্রিয়াকালীন সময় আছে, ওইটা থেকে আমরা বলের ঘাত পাবো। তাইলে এখান থেকে দেখো বেগের পরিবর্তন মানে কি, যে বেগের পরিবর্তন বি মাইনাস ইউ, এটা বের করতে বলতেছে বেগের পরিবর্তন। এখানে এম কোন হলে তুমি বি মাইনাস ইউ পেয়ে যাইতেছো এফ টি, ঠিক আছে, বেগের পরিবর্তন বের করতে বলছে, ঠিক আছে। তো বেগের পরিবর্তন এই যে বি মাইনাস ইউটাই বের করবা। তো এখান থেকে বি মাইনাস ইউ বের করো, কত আসতেছে এফ টি ডিভাইডেড বাই এম। তো এফ কত ভাইয়া 60 নিউটন, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে, ডিভাইডেড বাই এম কত, এম হচ্ছে 30 কেজি, ওইটা কত আসবে, এটা মেবি 120 আসবে। তো বেগের পরিবর্তন হবে 120 মিটার পার সেকেন্ড, কত হবে 120 মিটার পার সেকেন্ড। ডিরেক্ট এই যে বি মাইনাস ইউ শেষ বেগ মাইনাস আদি বেগ, এটাই তো বেগের পরিবর্তন, বুঝছি? ওকে, কোন বস্তু 5 কেজি ভরের স্থির বস্তুকে 3 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিলে চূড়ান্ত ভরবেগ কত হবে? আচ্ছা, 5 কেজি ভরের স্থির বস্তুকে, তো স্থির বস্তু মানে আদিবেগ ইউ সমান 0, ভালো করে বুঝো। তার চূড়ান্ত ভরবেগ বের করতে বলছে, চূড়ান্ত ভরবেগ 5 কেজি ভরের স্থির বস্তুকে 3 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিয়েছে চূড়ান্ত ভরবেগ। তাহলে ভরবেগের সূত্র জানি P = mv। সো যেই মুহূর্তে আমরা ভরবেগটা বের করব, আমাকে বলছে 3 সেকেন্ড ধরে বেগ দিছে, সরি 3 সেকেন্ড ধরে এত ত্বরণ দিছে, তাহলে 3 সেকেন্ড পরে নতুন একটা বেগ পাবে, ওই বেগে আমাকে ভরবেগ বের করতে হবে। সো আমার এই বেগটা লাগবে। সো আমরা জানি বেগ B = u + at,
এটা গতির সূত্রে পাইছিলাম চ্যাপ্টার 2-তে। তাহলে আদিবেগ 0, ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 3 সেকেন্ড ত্বরণ দিছে, তাহলে এখানে পাইছি 9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। তাহলে দেখো তার বর দেওয়া আছে 5 কেজি, 3 সেকেন্ড পরে বেগ হইছে 9 মিটার পার সেকেন্ড, তাহলে 45 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগ। ঠিক আছে, 45 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগ। এই যে আমরা এমসিকিউ পড়তেছি না ভাই, একটু দ্রুত পড়তেছি কেন? বিকজ এমসিকিউটাতে সময় একটু কম লস হওয়া উচিত, তোমরা শেষ মুহূর্তে এমসিকিউ দেখে যাবো, এই জন্য একটু দ্রুত পড়তেছি, বাট বুঝতে এসো, আশা করি এটা সমস্যা হবে না। আমরা আল্লাহ রহমতে হচ্ছে তোমাদের কি বলে ওই যে ম্যাথ আর হায়ার ম্যাথ সবগুলা চ্যাপ্টার এমসিকিউ কমপ্লিট করে ফেলছি এমসিকিউ থান্ডার সিরিজে পেইড কোর্সে। তুমি এখন ম্যাথ আর হায়ার ম্যাথ এমসিকিউ থান্ডার সিরিজে যদি ভর্তি হও, মাত্র কত টাকা? এক একটা সাবজেক্ট 399 টাকা। তো ম্যাথ হায়ার ম্যাথ একসাথে কিনলে 690 টাকা। কি ভাইয়া, ম্যাথ প্লাস হায়ার ম্যাথের এমসিকিউ দুইটা একসাথে 690, সাথে যদি কেমিস্ট্রি এড করে ফেলো, ম্যাথ হায়ার ম্যাথ প্লাস কেমিস্ট্রি, এই তিনটা অ্যাড করলে তুমি মাত্র 999 টাকা দিয়ে কিনতে পারবা। ঠিক আছে, ম্যাথ আর ম্যাথ অলরেডি কমপ্লিট, কেমিস্ট্রি শুরু হবে ফেব্রুয়ারি থেকে, তার মানে তোমার এমসিকিউ জগতে যা যা আছে সব এখানে শেষ হয়ে যাবে। ফিজিক্সটা তবে ফ্রিতে দিতেছি, তো মানে মেইন যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে এমসিকিউ একদম খতম হয়ে যেতেছে ইনশাল্লাহ। আমার সাথে জাস্ট এই টাকাটা পেমেন্ট করেই তুমি হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারটাতে যোগাযোগ করো। ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ তো সবার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কাজ হয়ে যাবে। 01309270105। আচ্ছা যাই হোক, এইবারে আসো সংঘর্ষ, এটা একটা ইম্পর্টেন্ট আছে। সংঘর্ষ কি ভাইয়া? যখন মনে করো দুইটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, কথার কথা, এটা হচ্ছে একটা বস্তু যেটার বেগ মনে করো হচ্ছে আমাদের আদিবেগ u1, বর হচ্ছে m1, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আরেকটা বস্তু যেটার বর হচ্ছে m2, বেগ হচ্ছে u2। তো একটু পরে এটাকে ধাক্কা দিছে, কি করছে? ধাক্কা দিছে। ধাক্কা দিলে কি হবে? এগুলার বেগের চেঞ্জ হবে। তো ধাক্কা দেওয়ার পরে যদি এরা কি করে ভাইয়া, ধাক্কা দেওয়ার পরে যদি দুইটা দুই রকম বেগে যায়, ঠিক আছে, বা প্রথমে আসি সমবেগে যদি যায়, ধাক্কা দেওয়ার পরে এরা কি হয়েছে ভাইয়া, দুইটা একই বেগে বি বেগে হচ্ছে চলা শুরু করছে। মানে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর দুইটা একই বেগে মানে একসাথে চলা শুরু করছে। তো আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র হচ্ছে সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং পরের ভরবেগ সমান। এটা সবচেয়ে ফেমাস সূত্র, তোমরা জানো, m1u1 প্লাস m2u2 ইজিক্যাল টু m1b1 প্লাস m2b2। সো তোমাকে অনেক সময় মিলিত বেগ বের করতে বলবে মানে হচ্ছে একটা বস্তুকে ধাক্কা দেওয়ার পর তারা যদি মিলিত হয়ে চলাচল শুরু করে, তাহলে ওই মিলিত বেগটা কত, এই বি বের করতে বলে। তখন এই বি কেমনে বের করবা, বুঝছো? সো দেখো, মিলিত বেগ হলে ভালো করে চিন্তা করে দেখো, এখানে b1 b2 বেগে যাওয়ার কথা ছিল, দুইটা দুই রকম বেগ পাওয়ার কথা ছিল। যেহেতু মিলিত বেগে যাইতেছে, দ্যাট মিন্স b1 আর b2 সমান হয়ে যায়। ঠিক আছে, তখন আমরা m1u1 প্লাস m2u2 ইজিক্যাল টু, এখানে দেখো m1 b প্লাস m2b লিখতে পারবো, দুইটাই হচ্ছে সমান, b1 আর b2 সমান। সো এই দুইটাকে হচ্ছে আমরা b ধরে ফেললাম একসাথে। ঠিক আছে, দুইটাকে কি ধরে ফেললাম ভাইয়া? b ধরে ফেললাম। তো এখান থেকে b যদি কমন নাও, তো এখান থেকে b যদি কমন নাও, m1 প্লাস m2 পাবো, ওইটা এখানে ভাগ হয়ে আসবে। তো তোমার মিলিত বেগের সূত্র হচ্ছে m1u1 প্লাস m2u2, m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে ভাই মিলিত বেগের সূত্র। এটা হচ্ছে মিলিত বেগ b সমান m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। বাট সে যদি মিলিত না হয়ে এইভাবে যায়, মনে করো একটা সে হচ্ছে ধাক্কা খাওয়ার পরে সে যাইতেছে b1 বেগে, আর আরেকটা হচ্ছে b2 বেগে যাইতেছে, তখন এই b1 বের করার সূত্র হচ্ছে, দেখো যদি ভিন্ন ভিন্ন বেগে যায় তাহলে b1 বের করার সূত্র হচ্ছে b1 সমান m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই, আচ্ছা সরি, এখানে u1 দিছি না, তাহলে ওখানে 2m2 u2 দেওয়া লাগবে, 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে b1 এর সূত্র। আর b2 এর সূত্র হচ্ছে m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই দুইটা যদিও খুব বেশি এমসিকিউ এ কাজে আসে না, বাট এই দুইটা শিখে রাখলে তো আর লস না, এটা সিকিউতে কাজে আসে। তো ভাইয়া বলে এটা মনে রাখার উপায়, দেখো b1 বের করার ক্ষেত্রে
B1 বের করার ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে B1 সামনে না, সো আমরা এখানে M1 আগে দিব, M1 মাইনাস M2 দিব। এখানে B1 আছে, এখানে E1 দিব। সো M1 মাইনাস M2 ইন্টু E1 দিছি, পরে হচ্ছে এখানে যেহেতু E1 দিছি তাইলে এটা হবে 2M2 U2, সেকেন্ডটা হবে, ঠিক আছে। সো আমরা B1 কি হবে M1 মাইনাস M2 ইন্টু E1 প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 নিচে, দুইটার ক্ষেত্রে M1 প্লাস M2 নিচে। এটার ক্ষেত্রে দেখো B2 এর ক্ষেত্রে কেমনে বের করছি, ওই যে M2 মাইনাস M1, দেখো B2 এর জন্য M2 আগে, M2 মাইনাস M1 ইন্টু U2, B2 এর জন্য এখানে U2, এখানে U2 হলে এটা হবে M1 U1, বাকি এটা সেম। B2 সমান M2 মাইনাস M1 ইন্টু U2 প্লাস 2M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আচ্ছা, আর আরেকটা আছে গতিশক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে, গতিশক্তির সংরক্ষণশীলতা। এমনিতে জানি আমরা গতিশক্তি T ইজ ইকুয়াল টু বা EK ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার, ঠিক আছে। তো গতিশক্তির সংরক্ষণশীলতা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা ওই যে ভরবেগের মতো, সংঘর্ষের পূর্বের গতিশক্তি হাফ M1 U1 স্কয়ার প্লাস হাফ M2 U2 স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ M1 B1 স্কয়ার প্লাস হাফ M2 B2 স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র, মনে রাখবা। এই যে আমরা আসি 4 কেজি ও 6 কেজি বরের দুইটা বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল, দুইটা হচ্ছে একই দিকে যাইতেছে, বুঝছো, ভালো করে বুঝো, এখানে দিকও অনেকটা ম্যাটার করে। এটা যেই দিকে যাইতেছে 4 কেজি বরের বস্তুটা, ঠিক আছে, 6 কেজি বরের বস্তুটাও মনে করো সেম দিকে যাইতেছে, দুইটার দিক একই, দ্যাট মিনস দুইটা বেগই পজিটিভ। যদি দিক একটা এই দিকে আর একটা এই দিকে হইতো তাহলে একটা বেগকে পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ ধরা লাগতো। আচ্ছা, সো একই দিকে যাইতেছে, ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটা যুক্ত অবস্থায় মানে মিলিত অবস্থায় চলতে থাকলে যুক্ত বস্তুর বেগ কত, মানে মিলিত বেগ বের করতে হবে। আমরা মিলিত বেগ ভালো করে বুঝো, মিলিত বেগ সুন্দর মতো পড়াইছে। মিলিত বেগ B সমান কি M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, একদম ইজি। মিলিত বেগ কি M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তো M1 U1 কত ভাইয়া, M1 হচ্ছে 4 কেজি, U1 কত, প্রথমটা U1 10 মিটার পার সেকেন্ড, M2 6 কেজি, U2 কত, দ্বিতীয়টার বেগ 5 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই M1 প্লাস M2, দ্যাট মিনস এই দুইটার বরের যোগফল 4 আর 6। এটা যদি হিসাব করো যেটা আসে ওইটা আনসার, ঠিক আছে। ওকে, এটা আসতেছে 7 মিটার পার সেকেন্ড, বুঝছো, ইজি না, একদম ইজি। দেন 1 কেজি বরে একটা বন্দুক থেকে 5 গ্রাম বরে একটা গুলি ছুড়া হলে বন্দুকটির 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলে গুলির শেষ বেগ কত, মনে রাখবা। এই বন্দুকের গুলির ক্ষেত্রে ওই ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকেই আসে, বাট সূত্রটা হচ্ছে MB ইজ ইকুয়াল টু মাইনাস MU। এখানে কোনটা কি, ক্যাপিটাল M হচ্ছে বন্দুকের বর, B হচ্ছে বন্দুকের বেগ, স্মল m হচ্ছে গুলির বর এবং ইউ হচ্ছে গুলির বেগ, ঠিক আছে। এই সূত্রটা জানলে এই বন্দুকগুলির এই টাইপের ম্যাথগুলা তুমি পশ্চাৎ বেগ বের করা বা গুলির বেগ বের করে এগুলা করতে পারবা। সো দেখো বলছে 1 কেজি বরের একটা বন্দুক, তাহলে বন্দুকের বর ক্যাপিটাল M, বন্দুক থেকে 5 গ্রাম বরের একটা গুলি বের হয়েছে, দ্যাট মিনস স্মল m, মানে গুলির বর। বন্দুকটির 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হয়েছে, পশ্চাৎ বেগ 2 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস এটা B। বাট এখানে কাহিনী আছে, একটা কাহিনী আছে, গুলির শেষ বেগ বের করতে বলছে। দেখো আমরা লিখছি B হচ্ছে বন্দুকের বেগ, ঠিক আছে, তাহলে পশ্চাৎ বেগ বললে কি হবে, দেখো পশ্চাৎ বেগ বললে কি হবে, পশ্চাৎ বেগ হবে নেগেটিভ, ভালো করে বুঝতেছো। বন্দুকের বেগ যদি B হয় তাহলে পশ্চাৎ বেগটা কি হবে, পশ্চাৎ বেগ 2 মিটার পার সেকেন্ড দিছে, পশ্চাৎ বেগ 2 মিটার পার সেকেন্ড বেগ দিছে, তাহলে ওটা থেকে B যদি বের করতে চাই তাহলে B হবে নেগেটিভ, মানে বন্দুকের বেগের উল্টা হবে পশ্চাৎ বেগ মানে হচ্ছে উল্টা দিকে বেগ, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এখান থেকে আমরা কি বের করবো, গুলির শেষ বেগ কত, গুলির শেষ বেগ, গুলির বেগ মানে হচ্ছে ইউ, ঠিক আছে। তো ইউ ইজ ইকুয়াল টু হবে, দেখো MB আছে, এই মাইনাস এমটা নিচে ভাগ হয়ে আসবে, ঠিক আছে। M হচ্ছে বন্দুকের বর 1 কেজি, B হচ্ছে ভাইয়া বন্দুকের বেগ, তাহলে বন্দুকের বেগ B ইজ ইকুয়াল টু কি হবে, বন্দুকের পশ্চাৎ বেগ 2 মিটার পার সেকেন্ড দিয়েছে, তাইলে তোমার বন্দুকের বেগ কত হবে, -2 মিটার পার সেকেন্ড, মানে উল্টা দিকে বেগের জন্য মাইনাস, ঠিক আছে। তো এটা তুমি -2 বসাবা, ডিভাইডেড বাই M কত 5 গ্রাম, 5 গ্রাম মানে কত ভাইয়া, 5 গ্রামকে হচ্ছে তুমি ইয়েতে নাও, কি বলে কেজিতে নাও, 1000 দিয়ে ভাগ দিবা, 0.005 কেজি হবে এটি, ঠিক আছে, 0.005। তো এটা হিসাব করো, 1 ইন্টু, তো এটা কত আসতে জানো, 400 মিটার পার সেকেন্ড, এটা আসছে গুলির বেগ, কত আসছে 400 মিটার পার সেকেন্ড। দেখছো ইজি না, জাস্ট MB ইজ ইকুয়াল টু মাইনাস MU, এখানে কোনটা কি লিখে দিছি,
আর এরকম সামনে এরকম ম্যাথ পাবো। 6 কেজি ও 3 কেজি ভরের দুইটা বস্তু একই সরল রেখায় পরস্পর অভিমুখে সংঘর্ষ হলো। পরস্পর অভিমুখে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পূর্বে তাদের বেগ যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড ছিল। ঠিক আছে, বস্তুদের মিলিত বেগ, তাহলে মিলিত বেগ b সমান m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটাই হচ্ছে সূত্র। ঠিক আছে, m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, দুইটার বেগ দেওয়া আছে নাকি? আচ্ছা, সো আমাদেরকে এখানে একটা কাহিনী আছে, ভালো করে বুঝো। মনে করো পি একটা বস্তু, এটা হচ্ছে পি বস্তু। পি বস্তু এই দিকে যাইতেছে 8 মিটার পার সেকেন্ডে, কথার কথা। ঠিক আছে, এরপরে কিউ বস্তু আসতেছে তোমার অপর পাশ থেকে, লাইক এটা হচ্ছে মনে করো কিউ বস্তু, এটা কি, এটা হচ্ছে কিউ বস্তু। পরস্পর অভিমুখে চলতেছে, মানে হচ্ছে একটার দিকে, তাহলে এটা যদি এই দিকে যায়, এটা এই দিকে আসতেছে 10 মিটার পার সেকেন্ড। তো তুমি যদি এখানে ইউ1 এটার বেগ যেটা আছে, এই পি এর বেগ যদি ইউ1 এটা যদি পজিটিভ ধরো 8 মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স তুমি এই দিকটাকে পজিটিভ ধরছো, যে কিউ আসতেছে এই দিকে, তার মানে ইউ2 তোমাকে নেগেটিভ ধরতে হবে, 10 মিটার -10 ধরতে হবে। ভালো করে বুঝতে পারছো? আগেরটাতে বলছি কিন্তু তুমি যদি এটাকে নেগেটিভ ধরো, এটা পজিটিভ, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, দুইটার দিক দুই রকম। ঠিক আছে, তো তুমি এখানে জাস্ট মান বসাও। m1 হচ্ছে 6 কেজি, ইউ1 হচ্ছে তোমার 8 মিটার পার সেকেন্ড, m2 হচ্ছে 3 কেজি, ইউ2 হচ্ছে -10 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m হচ্ছে 6, m2 হচ্ছে 3। সো এটা হিসাব করলে যে এটা আসে ওইটা আনসার। সো এইটা খেয়াল করে দিও, দিকটা কি দিছে ওইটা কিন্তু বোঝা লাগবে, না বুঝলে কিন্তু ভাইয়া শেষ। তো এটা 2 আসতেছে, কত আসতেছে? 2 মিটার পার সেকেন্ড। বুঝছি? বলো, বুঝা গেছে? ওকে, চুলটা একদম ছানা বড়া হয়ে গেছে কেন জানি। এরপরে আসো ভাইয়া, মিলিত বস্তুদের অভিমুখ কোন দিকে হবে? ভালো করে বুঝো। মিলিত বস্তুটা কি রকম আসছে? +2 আসছে, পজিটিভ আসছে না? ভালো করে দেখো, আমরা কোন দিকটাকে পজিটিভ ধরছি? এই দিকটাকে পজিটিভ ধরছি। ঠিক আছে, তাহলে মিলিত বেগ আসতেছে পজিটিভ, তাহলে মিলিত বেগের দিক কোন দিকে হবে? এই দিকে হবে। যদি নেগেটিভ আসতো তাইলে এই দিকে হইতো, ওই দিকটাকে নেগেটিভ ধরছি। তাইলে মিলিত বস্তুর অভিমুখ কোন দিকে হবে? ভালো করে বুঝো। মিলিত বস্তুর অভিমুখ, মিলিত বস্তু কোন দিকে যাবে? পি বস্তুর দিকে যাবে। বুঝছো? মিলিত বস্তু মানে পি বস্তু যেই দিকে যাইতেছে ওই দিকে যাবে। মিলিত বস্তু পি বস্তু, দেখো পি বস্তু যেই দিকে যাইতেছে ওই দিকে। ঠিক আছে, ওকে। এটা দেখে আসো, 20 কেজি ভরে কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ। আচ্ছা, মনে রাখবা বল, এই বলের টাইপগুলো শিখে দিয়ে আগে শিখাই ফেলি। বল F = ma সাধারণভাবে। আর যদি ঘর্ষণ বল থাকে তাইলে বল যেদিকে কাজ করে ঘর্ষণ বিপরীতে কাজ করে, তাহলে ঘর্ষণ বলটা মাইনাস হবে, F - Fk = ma হবে। ঠিক আছে, এটা হচ্ছে Fk ঘর্ষণ বল, Fk হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, আর F হচ্ছে বল, এটা মনে রাখো। m বস্তুর বল, a হচ্ছে ত্বরণ। সব 20 কেজি ভরের বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ হয়েছে, বস্তুটির ত্বরণ বের করতে বলছে, ত্বরণ a। তাহলে আমরা জানি F = ma, তাহলে আমরা বের করবো ত্বরণ, তাহলে a = হবে F/m। ঠিক আছে, F হচ্ছে 20 নিউটন, বর হচ্ছে 20 কেজি, তাহলে 1 আসতেছে ত্বরণ, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক ভালো করে বুঝে শুনে দিও। ঠিক আছে, নেক্সট। 10 কেজি ভরে একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করছে বল বের করবা, এর ত্বরণ 4 হবে। তাইলে তো বল F = কি ভাইয়া? ma, বর দিয়ে দিছে 10 কেজি, এই যে এটা 10 কেজি বর, ত্বরণ দিয়ে দিছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে 4 × 10 = 40, বলের একক নিউটন, বলের একক নিউটন। ইজি না? 10 কেজি ভরে একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে ত্বরণ এত হবে? তাহলে বল F = ma সব দেওয়া আছে, মান বসাই দিলাম। 10 কেজি ভরে একটা স্থির বস্তুর উপর 100 নিউটন বল 0.1 সেকেন্ড সময় ব্যাপী ক্রিয়া করলে ত্বরণ হবে এত। আচ্ছা, ত্বরণ কেমনে? ত্বরণ a = F/m আমরা পাইছি একটু আগে, বলের F = ma দেখে আসে। F হচ্ছে 100 নিউটন, বর হচ্ছে 10 কেজি, টাইম হচ্ছে 0.1 সেকেন্ড। ঠিক আছে, এখানে তো আর টাইম লাগতেছে না, F হচ্ছে 100 নিউটন, m হচ্ছে 10 কেজি, ভাগ দিলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার আসতেছে ত্বরণ। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার পার সেকেন্ড। দেখো, ভরবেগের পরিবর্তন সমান আমরা জানি বলের ঘাত, ভরবেগের পরিবর্তন সমান আমরা জানি বলের ঘাত। এটা সুন্দর একটা সূত্র, ভরবেগের পরিবর্তন সমান বলের ঘাত। তাহলে বল হচ্ছে এখানে 100 নিউটন, আর কত সময় ধরে ক্রিয়া হয়েছে? 0.1 সেকেন্ড, তাহলে 0.1 সেকেন্ড t, এটা গুণ দিলে ভরবেগের পরিবর্তন কত আসতেছে? 10 কেজি মিটার পার
সেকেন্ড। কত আসতেছে? 10 কেজি মিটার পার সেকেন্ড। বুঝছি? সো ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাতের সমান, ওইটা থেকে ভরবেগের পরিবর্তন পেয়ে গেছে। ঠিক আছে, বলের ঘাত 10 নিউটন সেকেন্ড। সো বলের ঘাত 10 নিউটন সেকেন্ড, এই ভরবেগের পরিবর্তনটাই বলের ঘাত, ওইটার একক সেম। 10 নিউটন সেকেন্ড আর কেজি মিটার পার সেকেন্ড একই কথা, বলের ঘাত তার ভরবেগের পরিবর্তন একই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আসো বস্তুর গতির উপর বলের প্রভাব, নিউটনের দ্বিতীয় সূত্র, এটা তো আমরা পাইছি। গতির উপর বলের প্রভাব, F is equal to ma, F minus Fk is equal to ma। ঠিক আছে, ঘর্ষণ বল থাকলে আর কি, ওইগুলা জানলে হচ্ছে আমরা আপাতত পারবো। আই থিঙ্ক বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ফার্স্টের দিকে লিখছিলাম, এটা নিউটনের দ্বিতীয় সূত্র। একটি বস্তুর উপর 100 নিউটন বল কত সময় ব্যাপী ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার পার সেকেন্ড হবে? এই যে মিক্স হয়ে গেছে টাইপগুলা, টাইপের সময় তো আগেও দুই একটা এমসিকিউ এই টাইপে ঢুকানোর কথা ছিল। যাই হোক, এটা টাইপের স্টেপ বলে আমার না। এটা বস্তুর উপর 100 নিউটন বল কত সময় ব্যাপী ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তন এত হবে। তো দেখো সময় বের করতে বলছে, ঠিক। আচ্ছা, সো আমরা জানি ভরবেগের পরিবর্তন এইটা হবে, ভরবেগের পরিবর্তন দেওয়া আছে, বল দেওয়া আছে, আমরা জানি ভরবেগের পরিবর্তন সমান বলের ঘাত, ওইটা থেকে তোমাকে টাইম বের করতে বলছে, টাইম। তাহলে টি ইজ ইকুয়াল টু হবে ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই বল। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড, বল হচ্ছে 100 নিউটন। এটা করলে 0.1 সেকেন্ড আসতেছে। ঠিক আছে, এই যে কঠিন, বলো কঠিন নাকি ইজি? এগুলা করলে তোমরা এই টাইপের ম্যাথগুলা পারবা না। তো তোমাকে যদি এখন এইভাবে বলে যে বস্তুর উপর উপযুক্ত বল দেওয়া আছে, ভরবেগের পরিবর্তন দেওয়া আছে, কত সময় বল প্রয়োগ করছে ওইটা বের করতে, তো পারবা না। বস্তুর ভরবেগের পরিবর্তন সমান বলের ঘাত, এটা থেকে কিন্তু টাইমটা চলে আসে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? দ্বিতীয় সূত্র থেকেও বল পাওয়া যায়। আমি ভুল করছি একটা, নিউটনের প্রথম সূত্র থেকে তো জড়তার পরিমাপ পাওয়া যায়। ঠিক আছে, এটা আমি হচ্ছে বল পাওয়া যায় দ্বিতীয় সূত্র থেকে, তো বলে বলের সংজ্ঞা পাওয়া যায় প্রথম সূত্র থেকে। ভালো করে বুঝো, বলের সংজ্ঞা প্রথম সূত্র থেকেই পাওয়া যায়। বলের সংজ্ঞা এক জিনিস, সংজ্ঞা মানে ওই যে বল জিনিসটা কি, ওইটা প্রথম সূত্র থেকে পাওয়া যায়। প্রথম সূত্র দিয়ে জড়তা পরিমাপ করা হয়। ঠিক আছে, বাট এটাতে কিন্তু ভিন্ন জিনিস বলছে, সরাসরি এটা বল নাই। দেখো এটাতে কি বলছে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়, কোনটির পরিমাপ, এটা বল পরিমাপ হিসাব করি। ওই যে নিউটনের দ্বিতীয় সূত্র বল সমানুপাতিক হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, দেন ওইটা দেখে হচ্ছে আমরা এফ সমানুপাতিক, এখানে এম কমন নিয়ে বি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। দেন এখান থেকে আছে এফ সমানুপাতিক এম এ, এখানে সমানুপাতিক তুলে এফ ইজিক্যাল টু এম এ লেখা যায়, কারণ এখানে ধ্রুবক হচ্ছে 1 থাকে। তো এফ ইজিক্যাল টু এম এ, যে বল পরিমাপ করতেছি আমরা কোন সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে, এজন্য এটা লেখা যায়। ঠিক আছে, 10 কেজি একটি বস্তুর উপর 1500 নিউটন বল 0.15 সেকেন্ড সময় কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তন, ভাইয়া একদম ইজি না, ভরবেগের পরিবর্তন সমান বলের ঘাত এফ ইন্টু টি। সেখানে কোনো কিছু লাগবে না, 1500 নিউটন বল সময় 0.15, এটা গুণ দিলে হয়ে যাইতেছে। ঠিক আছে, এটা দিয়ে দেখি বেশি কোয়েশ্চেন আসতেছে রে। সো এটা 225 আসতেছে, ভরবেগের পরিবর্তন এককে কেজি মিটার পার সেকেন্ড, 225। ঠিক আছে না? ওকে, একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে এত গ্রাম বরের বাক্সকে ধাক্কা দেয়, বাক্সটির ত্বরণ দেখো, এটার বর বলে দিছে, এম বলে দিছে এত গ্রাম, তো এটাকে কেজিতে নাও। কেজিতে কেমনে নিবা ভাইয়া? এটাকে 1000 দিয়ে ভাগ দিলেই কেজিতে চলে যাবে, স্বাভাবিক জিনিস। তো এটা কেজিতে নেও, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1000। সেটা কিসে যাবে? কেজিতে। সো এখানে আসতেছে 20 কেজি। কত কেজি আসতেছে? 20 কেজি। সো বুঝো, একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে, ঘর্ষণহীন মানে হচ্ছে FK0, ঘর্ষণ নাই, ঘর্ষণ নাই, দ্যাট মিনস হচ্ছে ডিরেক্ট আমাদের বলের সূত্রটা ইউজ হবে। ত্বরণ বের করতে বলছে না, আমরা বল F ইজিক্যাল টু এম এ জানি, ওইখান থেকে ত্বরণ F ইজিক্যাল টু F বাই এম হয়ে যাবে। ঘর্ষণ থাকলে F মাইনাস F ইজিক্যাল টু এম এ লিখতাম। ঠিক আছে, সো F হচ্ছে 50 নিউটন, F হচ্ছে 50 নিউটন, M হচ্ছে তোমার কত কেজি? ওই যে বের করছি 20 কেজি, ওইটা হিসাব করলে যেটা আসে ওইটা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। ঠিক আছে, 500 গ্রাম বরে একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত? সেম, ইজিক্যাল টু F বাই এম। 5 নিউটন ডিভাইডেড বাই 500 গ্রাম মানে 0.5 কেজি, এটা মেবি 10 মিটার পার সেকেন্ড আসতে পারে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ।
ঠিক আছে। এইবারে আসো মহাকর্ষ বল। ভাই মহাকর্ষ বল এফ সমান জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষের মধ্যে দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষের যে আকর্ষণ বল যেটা, জি এর মান আমরা জানি জি ইজ ইকাল টু 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে তোমার কি বলে মহাকর্ষ বল জি যেটা, ঠিক আছে। জি ইজ ইকাল টু কি ভাইয়া 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এবং এটার মাত্রা হচ্ছে এল কিউব পার এম পার টি স্কোয়ার। এটা মনে রাখো, এটার মাত্রা হচ্ছে ওইটা থেকে বের করতে পারবা। তো মাত্রা হচ্ছে এল কিউব পার এম পার টি স্কোয়ার। এটা এল কিউব পার এম পার টি স্কোয়ার, এটা হচ্ছে মাত্রা, এম বড় হাতের আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে মহাকর্ষ বল। এবং এখানে তুমি অভিকর্ষজ ত্বরণ পাবা। দেখো অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা জানি, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণ দেখো আরেক পৃষ্ঠায় যাই। অভিকর্ষজ ত্বরণ কি ভাইয়া জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। আর এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম হইলে ওটা সূত্র কি জি ইন্টু, বা ফার্স্টে হচ্ছে এইটা লিখতে পারবা যে জিএম বাই, দেখো এইচ উচ্চতা, দ্যাট মিনস উচ্চতাটা বাড়ে আর কি, আর প্লাস এইচ হোল স্কয়ার। এইচ উচ্চতায় জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, অথবা এটাও লিখা যায় জি প্রাইম সমান জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এইগুলো হচ্ছে এই সূত্রগুলো, জাস্ট মনে রাখো। সূত্রগুলো লিখলেই দেখবা প্রত্যেকটা টাইপ তুমি পারবা। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে, নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? চন্দ্র ও সূর্য। অভিকর্ষজ বল ভালো করে বুঝো, অভিকর্ষজ বল এমন একটা বল মানে হচ্ছে এখানে পৃথিবীর সাথে, দেখো পৃথিবীর সাথে যে কোনো বস্তুর হচ্ছে যে আকর্ষণ বল, এটাই হচ্ছে অভিকর্ষজ বল, ঠিক আছে। পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণ বলটাই হচ্ছে অভিকর্ষ বল, ঠিক আছে। তো এখানে চন্দ্র সূর্যের মধ্যে কি পৃথিবী আছে? পৃথিবী নেই। চন্দ্র সূর্যের মধ্যে আকর্ষণ বল, এটা মহাকর্ষ বল। বুধ শুক্র এগুলো মহাকর্ষ, চেয়ার টেবিল মহাকর্ষ। এই যে পৃথিবী আর বইয়ের মধ্যে পৃথিবী আছে, পৃথিবী আছে, পৃথিবী আর বইয়ের মধ্যে আকর্ষণ, এটাই হচ্ছে অভিকর্ষজ বল, ঠিক আছে। ওকে, চিত্রে এ এর মান বের করতে বলছে। দেখো এরকম কেস আমি বলছিলাম, এইগুলা হচ্ছে ডেসক্রাইবলি তোমাকে ইয়েতে পড়াইছিলাম, ওই যে মানে সিকিউ অংশে। সো এফআরপিবি তেও পড়াইছি। তো এটা দেখো, এটা নিচের দিকে পড়তেছে, এটা নিচের দিকে পড়তেছে। সো ডাব্লিউ তার ওজন যেইটা আছে, এই ওজন যতটুকু ওই পরিমাণে সে নিচের দিকে পড়তেছে। ডাব্লিউ যেটা নিচের দিকে কাজ করতেছে, ডাব্লিউ সমান এম জি, ওইটাকে তুমি বল ধরতে পারো, ঠিক আছে। ওই ডাব্লিউ জিটা ওইটাই এফ ইজিক্যাল টু এম জি, এফ বলে নিচে পড়তেছে, ঠিক আছে। এটা ডিরেক্ট পড়তেছে, এখানে কোনো বাধা টাধা নাই। এখানে কোনো বাধা আছে, বাধা নাই। যদি মনে করো এখানে আরেকটা বল, লাইক আমি তোমাকে বলি কি হইলো, এটা মনে করো এখানে তোমার আরেকটা বল যদি এইদিকে কাজ করতো F2, বা কোনোটা হচ্ছে আরেকটা যদি এইদিকে লটকানো থাকতো, তখন অন্য কিছু হইতো। এটা আমি দেখাইতেছি, বাট এটার ক্ষেত্রে যেহেতু ডিরেক্ট পড়ে যাইতেছে, তাহলে ডিরেক্ট সূত্র F ইজিক্যাল টু এম, এইটাই হবে, ঠিক আছে। ওইটা থেকে তোমার এর মান বের করতে বলছে, A ইজিক্যাল টু হবে F বাই এম। A ইজিক্যাল টু কি হবে? F বাই এম। F কত ভাইয়া? F হচ্ছে, দেখো এটার F কত আসবে জানো? F হবে ওই যে তার ওজনের সমান, F ইজিক্যাল টু এম জি, তার ওজন যতটুকু ওই বলেই সে নিচে পড়বে। এম হচ্ছে 5 কেজি, জি এর মান 9.8, এটা থেকে যেটা আসে এটাই হচ্ছে আমাদের F, ঠিক আছে। 5 ইন্টু 9.8 বুঝতেছি আমরা। তো এটা আসতেছে 49 নিউটন। তো F হচ্ছে 49। আর আচ্ছা এই ওকে, সো ভালো করে বুঝো, এটাতে হচ্ছে এই এফ বলে সে নিচে পড়তেছে, এফ বলে কি করতেছে? নিচে পড়তেছে। তো এখানে এই যে ত্বরণ কোনটার? এটার ত্বরণ না, তাহলে এফ ইজিক্যাল টু এম এ লিখছি, তাহলে এই এমটা হচ্ছে এই এম, আর এই এফ বল তো আমরা লিখে ফেলছি। এই এফ বলে সে নিচে পড়তেছে, আর এখানে বাধা দিতেছে কোনটা? এইটা, মানে ওইটা জাস্ট ইয়ে করে রাখতেছে। তো এফ ইজিক্যাল টু কি এম এ, মানে এটা নিচে যেটা পড়তেছে ওইটার উপর বল প্রয়োগ হইতেছে, এবং ওইটার জন্য কত ত্বরণ বের হবে এটা বের করতে। তো এটা হচ্ছে এম, তাহলে এম হচ্ছে 4 কেজি, এটা বাদ দিলে এটা আসবে 12.25, ঠিক আছে। এটা বুঝছি।
সো অনেক সময় তোমার এরকম থাকতে পারে, যদি এরকম থাকে ভাই তোমাকে দেখাই, এরকম যদি থাকে লাইক এইদিকে মনে করো হচ্ছে এইদিকে আছে একটা বস্তু ঝুলানো, ঠিক আছে, এইদিকে একটা বড় বস্তু আছে, দেখ এটা বড় M1, এটা M2, M1 ইজ গ্রেটার দেন M2, ঠিক আছে। তাহলে ওইটার ওজনের জন্য এটা মনে করো F1 ধরলাম, F1 নিচের দিকে কাজ করবে আর ওইটাও তার নিচের দিকে কাজ করবে F2। তো এটার ক্ষেত্রে কি হবে জানো, এটার ক্ষেত্রে ত্বরণ যদি বের করতে বলে তাইলে সূত্র হবে এরকম, দেখো F1 তো নিচের দিকে, যেটা বেশি ওজন, যেটার বর বেশি ওইটা থেকে হচ্ছে বলও বেশি পাবা। তাহলে M1 যেহেতু বড় তাহলে F1 বড় হবে, F1 যেহেতু বড়, F1 বড় না, দেখো F1 নিচের দিকে পড়তে চাইতেছে, F1 এর জন্য সেই দিকে পড়তে চাইতেছে, বাট এটার একটা ওজন আছে ওইটার জন্য সে উল্টা দিক থেকে টান দিতেছে। দ্যাট মিনস এই যে এটার ওজনের জন্য যে বলটা আসতেছে ওইটা এখানে মাইনাস হয়ে যাইতেছে, ঠিক আছে। তুমি এখান থেকে পাবা F1 মাইনাস F2 ইজ ইকুয়াল টু ma, এখান থেকে তুমি a বের করতে পারবা, F ইজ ইকুয়াল টু হবে F1 মাইনাস F2 ডিভাইডেড বাই m, ঠিক আছে, বুঝছো? ওকে, সো এইরকম যদি দুইটা দুই দিকে থাকে, এখানে এমটা কি হবে ভাইয়া, এম হবে তোমার এই যে এম হবে, এই এমটা হবে তোমার এই দুইটার যোগফল, ঠিক আছে, M1 প্লাস M2, এম কি হবে M1 প্লাস M2। সো এমসিকিউ এইগুলো হচ্ছে ডিটেলসে বোঝানো উচিত না, এগুলো এমসিকিউতে আসবে না। সো এমসিকিউ এর ক্লাসে এটা বুঝিয়ে দিয়েছে না, এগুলো এমসিকিউ আসবে না। সিকিউ ক্লাসে ভাইয়া ডিটেলসে বুঝেছিলাম, এটা হচ্ছে একদম এইটার উপর পিএইচডি করে ফেলছিলাম, এটাতে অনেক টাইপের ম্যাথ আছে মাঝখানে, ওইখানে একটা বস্তু থাকলে কি হবে সবগুলো দেখাইছিলাম। এমসিকিউ জাস্ট ধারণা দিয়ে রাখলাম, কোনো সময় যদি এরকম চলে আসতে পারে, এটা একটা সিম্পল, এটা ডিরেক্ট বসাই, ঠিক আছে। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, আচ্ছা পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, তাইলে অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম সমান gm/r+h হোল স্কয়ার, এটা আমরা দেখছি, মানে h উচ্চতা অভিকর্ষজ ত্বরণ বলছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা, দিলে পৃথিবীর ব্যাসার্ধ r, তো এই r এর সমান উচ্চতা, দ্যাট মিন্স h সমান হচ্ছে r, পৃথিবীর ব্যাসার্ধের সমান, ঠিক আছে। তখন অভিকর্ষজ ত্বরণ কি হবে, g প্রাইম ইকুয়াল টু হবে gm বাই, ভালো করে দেখো gm/r প্লাস h এর মান কত এইবার r, তাহলে r প্লাস r হোল স্কয়ার, এটা থেকে পাবো g প্রাইম সমান দেখো r আর 2r না, তাহলে gm/2r স্কয়ার মানে হচ্ছে 4r স্কয়ার পাবো, কি পাবো 4r স্কয়ার পাবো। বাট আমরা জানি g ইজ ইকুয়াল টু gm/r স্কয়ার, ভালো করে বুঝি g ইজ ইকুয়াল টু gm/r স্কয়ার, এখান থেকে তুমি লিখতে পারবা g প্রাইম ইজ ইকুয়াল টু gm/r স্কয়ার সমান g লেখা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে g আর নিচে আছে 4, তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা অভিকর্ষজ ত্বরণ কি হইতেছে, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 4/1 হয়ে যাইতেছে, কত হয়ে যাইতেছে 4/1। তো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/4 হবে পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতার উপর নির্ভর করে, ঠিক আছে। এবং পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, এটা ঠিক আছে, ঠিক আছে। তো 1 2 3 আনসার হওয়ার কথা, যাই হোক এটার আনসার হচ্ছে 1 2 3 হবে, 1 2 3 আনসার হবে। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তুমি যদি কোনো বস্তুকে হচ্ছে লাইক F1 বলে ক্রিয়া দেও, সেটা হচ্ছে তার সমান বলে, তুমি যেই বলে ক্রিয়া করবা সমান বলে সে প্রতিক্রিয়া দেখাবে। দ্যাট মিন্স তুমি যেই দিকে ক্রিয়া করবা প্রতিক্রিয়া হবে তার উল্টো দিকে, তুমি এই দিকে ধাক্কা দিলে সে এই দিকে ধাক্কা দেবে। দ্যাট মিন্স F1 সমান মাইনাস F2, এটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, ঠিক আছে। সো ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান, অসমান দিছে এটা হবে না, একই সময় ধরে ক্রিয়া করে, একই বস্তুর উপর প্রযুক্ত হয়। ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয়, একই বস্তুর উপর ক্রিয়া বল যেটার উপর হয় প্রতিক্রিয়া তো উল্টা দিক হয়। মনে করো আমি দেয়ালকে ধাক্কা দিলাম, দেয়াল তো আমাকে ধাক্কা দিবে, একই বস্তুর উপর প্রযুক্ত হইতেছে না, একই অভিমুখ হইতেছে না, দুইটা দুই দিকে। ওকে, তাইলে একই সময় ধরে ক্রিয়া করে, ভালো করে দেখো, তুমি যতক্ষণ এই বোর্ডকে ধাক্কা দিবা বোর্ডও ততক্ষণ তোমাকে ধাক্কা দিবে, তুমি হাত ছড়াই নিবা বোর্ডও মানে আর ধাক্কা দিবে না। দ্যাট মিনস তুমি যতক্ষণ ক্রিয়া দিবা ততক্ষণ হচ্ছে সে প্রতিক্রিয়া দেবে। দ্যাট মিনস একই সময় ধরে
ক্রিয়া করবে, ঠিক আছে। ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2 এর মধ্যে সম্পর্ক আমরা জানি F1 সমান মাইনাস F2 পাইছিলাম না, এখান থেকে তুমি লিখতে পারবা, এটা যেহেতু সরাসরি নাই এখানে F1 মাইনাস F2 প্লাস F2 হয়ে যেতে পারে, ওই পাশে 0, তাহলে এটাও লিখতে পারবা যে F1 প্লাস F2 সমান 0। ক্রিয়ার প্রতিক্রিয়া বলের যোগফল হচ্ছে 0, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের যোগফল হচ্ছে 0, ঠিক আছে। একটি বন্দুক থেকে 10 গ্রাম বরের একটা বুলেট 1000 কিলোমিটার পার আওয়ার বেগে ছুড়া হলো। 15 সেন্টিমিটার পুরো একটি কাঠের টুকরা ভেদ করার পর তা থেমে গেলে বুলেটের প্রয়োগকৃত বলের মান। দেখো বুলেটে প্রয়োগকৃত বলের মান, বুলেটের বল দেওয়া আছে, সো বল যদি বের করতে চাই তাহলে বল F = ma, তো আমাদের কি লাগতেছে, ত্বরণ লাগতেছে। তো ত্বরণ লাগলে আমরা কেমনে বের করবো ভাইয়া, এবং এই টাইপের ম্যাথ কেমনে করে, এটা হচ্ছে তোমাদের গতি চ্যাপ্টার যেটা আছে ওইটাতে দেখানো হয়েছিল। বা দেখো একটা বন্দুক থেকে 10 গ্রাম বরের একটা বুলেট এত বেগে ছোড়া হয়েছে, এটা হচ্ছে মানে গুলির বর। 15 সেন্টিমিটার পুরো একটা কাঠের টুকরা ভেদ করছে, মনে করলাম তার অতিক্রান্ত দূরত্ব, বুলেটের অতিক্রান্ত দূরত্ব 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার পুরো কাঠের টুকরা ভেদ করে, ঠিক আছে। ভেদ করার পর থেমে গেছে, ভালো করে বুঝো, থেমে যদি যায় তাহলে তার শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, থেমে যদি যায় শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, এবং এটা ছিল তার আদি বেগ, বুলেটের আদি বেগ এইটা, ঠিক আছে। সো আমরা এইগুলা থেকে এইরকম টাইপ থেকে ত্বরণ বের করার সূত্র হচ্ছে b² = u² - 2as, এই সূত্র আমরা ইউজ করি, মনে আছে, b² = u² - 2as। সো ভালো করে চিন্তা করো, 15 সেন্টিমিটার পুরো একটা কাঠের টুকরা ভেদ করার পর সে থেমে গেছে, দেখবি শেষ বেগ 0, শেষ বেগ 0, তাহলে 0² সমান ইউ আপাতত এইভাবে দিলাম u² - 2as, আমি তো হচ্ছে a বের করবো, আচ্ছা সেখান থেকে -2as ভাগ হয়ে আসলো, এখানে পাইলাম u², তো a = এক্স্যাক্টলি আসতেছে u² / 2s, ভালো করে বুঝছো। তো এখানে তুমি কি বের করবা, a বের করবা, ঠিক আছে, ওকে। ওকে, তো ইউ কত ভাইয়া, ইউ হচ্ছে তার আদিবেগ 1000 কিলোমিটার পার আওয়ার। তো ইউ যেটা 1000 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবে না, 3.6 দিয়ে ভাগ দিলে মিটার পার সেকেন্ডে চলে যাবে, সো মিটার পার সেকেন্ডে নেও, 1000 ভাগ 3.6, ওইটাকে ভাগ দিলে কত আসতেছে 277, তো 277.78 মিটার পার সেকেন্ড, বুঝছি। আর এটা 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার মানে হচ্ছে 0.15 মিটার, 100 দিয়ে ভাগ দিবা, বুঝছো, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হইলে। ইউ হচ্ছে তোমার 277.78, তাহলে স্কোয়ার আছে, স্কোয়ার দাও, ডিভাইডেড বাই 2 × s, s এর মান কত ভাইয়া, s হচ্ছে 0.15 মিটার, 0.15 মিটার, এটা হিসাব করো, ঠিক আছে। ওইটা আসতেছে 2572.05.76, ঠিক আছে। আচ্ছা এখানে মাইনাস কেন ইউজ করছি বলতে পারবা, এখানে মাইনাস কেন ইউজ করছি বলো, এখানে মাইনাস কেন ইউজ করছি, কজ এ আমরা মন্দন ধরছি, কেন মন্দন ধরছি, কজ তুমি একটা বুলেট যদি মনে করো একটা নির্দিষ্ট বেগে একটা তক্তায় ঢুকছে, তাহলে বাধা পেয়ে সে কি করবে, এখান থেকে সবসময় তার বেগ হ্রাস পেতে থাকবে, তাহলে বেগ যদি হ্রাস পায়, তাহলে ক্ষেত্রে তার ত্বরণ কি হবে, ত্বরণ হবে না মন্দন হবে, বেগ হ্রাস পাইলে মন্দন হবে, এজন্য মন্দন হইলে নেগেটিভ হয়, এজন্য b² = u² - 2as ধরো। তুমি যদি b² = u² + 2as ধরো, তাহলে এটা হবে ত্বরণ, আর ত্বরণ হইলে ত্বরণটা আসবে নেগেটিভ, তো ত্বরণ নেগেটিভ আসলে আমরা ত্বরণের বিপরীত মন্দন, তখন মন্দন বের করলে অটো পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে, ওইভাবেও করতে পারবা। সো এটা আসছে আমাদের ত্বরণ, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আমাদের বের করতে হবে বল, যে বুলেটের প্রয়োগকৃত বলের মান, তাহলে বল F = হচ্ছে ma, বুলেটের বল 10 গ্রাম, 10 গ্রাম মানে কত, 10 গ্রাম মানে হচ্ছে 0.01 কেজি, এইটি 10 গ্রাম, 10কে হচ্ছে তুমি 1000 দিয়ে ভাগ দাও, 1000 দিয়ে ভাগ দিলে কেজিতে যায় 0.01, m হচ্ছে 0.01, m কত ভাইয়া, m হচ্ছে 0.01 কেজি, আর এ হচ্ছে এটা 2572.05.76, এটা যদি হিসাব করো তাহলে 2572.05.76 ইন্টু 0.01, তো এটা থেকে আসতেছে 2572.05 নিউটন, এটা আসতেছে 2572 নিউটন, ঠিক আছে, বুঝছি। এটা হচ্ছে প্রকৃত বল। এই টাইপের ম্যাথ এইভাবে সলভ করে দেখবা, সামনে আরো পাবা, তখন ক্লিয়ার হয়ে যাবা। একটি বন্দুক থেকে
5000 মিটার পার সেকেন্ড বেগে 100 গ্রাম বরের গুলি ছুড়া হলে বন্দুকের বর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎ বেগ মানে এই বি বের করতে বলছে। এবং এই টাইপের ক্ষেত্রে বন্দুক গুলি সবকিছু দেওয়া আছে, বন্দুক গুলি গিয়ে থেমে গেছে বা কোনো তক্তার ভিতরে ঢুকছে এরকম না থাকলে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বললে এম বি ইজিক্যাল টু মাইনাস এম ইউ, এই সূত্র আমরা ইউজ করবো। এবং এখান থেকে পশ্চাৎ বেগ বি ইজিক্যাল টু হবে মাইনাস এম ইউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। স্মল এম হচ্ছে গুলির ভর, তাহলে এম সমান কত আসতেছে 100 গ্রাম ভরের গুলি, এটাকে কেজিতে নিলে 0.1 কেজি, 1000 দিয়ে ভাগ 1000 দিয়ে ভাগ দিবা, 0.1 কেজি ইন্টু কত বেগে গেছে ভাইয়া, গুলির বেগ কত 5000 মিটার পার সেকেন্ড, 5000 ডিভাইডেড বাই বন্দুকের ভর 2 কেজি, এটা হচ্ছে বন্দুকের ভর। এইগুলা নিয়ে তো ডিসক্রাইবলি বলছিলাম ভাইয়া, তাইলে দেখো এখানে তুমি হচ্ছে কত পাইতেছ। তো এটা আসতেছে মাইনাস 250 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখানে এই বিজিটা আসছে, এটা হচ্ছে বন্দুকের বেগ। আর পশ্চাৎ বেগ যদি বের করতে চাও তাহলে পশ্চাৎ বেগ হবে এটার উল্টা আর কি, এটা মাইনাস আসলে ওইটা পজিটিভ হবে, 250 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে পশ্চাৎ বেগ, ঠিক আছে। একজন শিকারী 2 কেজি ভরের বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরে গুলি ছুড়লে কি পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবে? শিকারী কি পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবে? সে গুলি ছুটতেছে, দ্যাট মিন্স বন্দুক তাকে ধাক্কা দিবে, সো বন্দুকের পশ্চাৎ বেগ যেটা ওইটা বলে ওই বেগেই সে ধাক্কা পাবে, ঠিক আছে। বন্দুকের পশ্চাৎ বেগ যত ওই বেগেই সে ধাক্কা পাবে। সো এম বি ইজিক্যাল টু মাইনাস এম ইউ জানি, ওখান থেকে পশ্চাৎ বেগটা বের করব, ঠিক আছে। সো এম হচ্ছে গুলির ভর 10 গ্রাম মানে 0.01 কেজি, গুলির বেগ হচ্ছে 300, ঠিক আছে। মাইনাস আছে মাইনাস দিলাম, আর বন্দুকের ভর 2 কেজি, সো এটা থেকে হিসাব করলে আই থিঙ্ক হচ্ছে মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড আসবে। দেন ওইটা দেখে হচ্ছে তোমার পশ্চাৎ বেগ, ঠিক আছে, বলছে কি পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবে, তাহলে পশ্চাৎ বেগ হচ্ছে এর উল্টা 1.5 হবে, ঠিক আছে, পজিটিভ হবে। আর এটাই হচ্ছে ধাক্কা মানে যে পজিটিভ ওইটা 1.5 মিটার পার সেকেন্ড, পশ্চাৎ বেগ যেটা ওইটাতেই ওই বেগেই সে ধাক্কা পাবে, ঠিক আছে। পশ্চাৎ বেগ পাওয়া যাবে, দেখো পশ্চাৎ বেগ বন্দুকের পাওয়া যায় জানি, রকেটেরও পশ্চাৎ বেগ আছে। রকেট কেমনে চলে, সে হচ্ছে রকেট পেছন দিয়ে জ্বালানি একটা নির্দিষ্ট বেগে সে হচ্ছে কি করে ওইখান মানে পশ্চাৎ দিয়ে হচ্ছে বের করে, এবং ওইটার ধাক্কায় সে হচ্ছে চলে আর কি, বুঝছো। তো এখানে পশ্চাৎ বেগ রকেটের ক্ষেত্রে ইউজ হয়। নৌকার ক্ষেত্রে দেখবা তুমি সামনের দিকে যদি লাফ দেও নৌকা দেখবা পিছন দিকে চলে গেছে, নৌকা থেকে একটু লাফ দিয়ে দেবো সামনে পড়লো দেখবা নৌকা পেছনে চলে গেছে। তো দেখবেন তিনটাই হচ্ছে পশ্চাৎ বেগ আছে। ওকে, এবারে আসো ঘর্ষণ বল। ঘর্ষণ বল হচ্ছে, ঘর্ষণ বল কয় ধরনের জানো ভাইয়া? ঘর্ষণ বল আমরা এখন শিখবো ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল 4 ধরনের: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। স্থিতি ঘর্ষণ কোনগুলা? স্থির বস্তু একটা বস্তু দিয়ে আরেকটা বস্তুর ক্ষেত্রে স্থির থাকে এবং ওই অবস্থায় যে ঘর্ষণ বল আসবে ওইটা স্থির ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ আর কি। গতি ঘর্ষণ আসবে গতিশীল বস্তু থেকে, দুইটা গতিশীল বস্তু যখন হচ্ছে একে অপরের উপর দিয়ে যাবে তখন যে ঘর্ষণ ফিল করবে ওইটা গতিশীল বস্তু, গতিশীল ঘর্ষণ, স্থির গতি ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কোনটা? ওই যে গড়িয়ে যাবে, গড়িয়ে গেলে মনে করো একটা টায়ার মাটির উপর দিয়ে গড়িয়ে যাইতেছে, ওই যে গড়িয়ে যদি যায় বা ঘুরে যায়, বা মার্বেল মাটির উপর দিয়ে যদি যায় ওইটা মাটির উপর দিয়ে গড়িয়ে যাবে, তো ওইটার ক্ষেত্রে হচ্ছে ওইটা আবর্ত ঘর্ষণ আসবে। আর প্রবাহী ঘর্ষণ আসবে ওই যে মনে করো সাঁতার কাটা বা প্রবাহী জিনিস লাইক বায়ু পানি ওইগুলোর মধ্যে বেসে থাকতেছে বা ফুল পানির উপর দিয়ে হচ্ছে সাঁতার কাটতেছে, হ্যাঁ প্রবাহী, প্যারাসুট দিয়ে নামতেছে, তো বায়ুকে প্রবাহী হিসেবে ইউজ করতেছে, ওইগুলো হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তরল, বায়বীয়, মধ্য দিয়ে চললে, ঠিক আছে। মাছ পানিতে সাঁতার কাটে, ওটা কিরকম ঘর্ষণ? প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। এগুলো হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণের সূত্র আছে, আমি পড়াবো একটু পরে, আগে এইগুলা শিখে ফেলি। একটি ডালু তলের উপর দিয়ে একটা ক্রিকেট বল গড়িয়ে পড়লে কোন ধরনের ঘর্ষণ? আবর্ত ঘর্ষণ। ক্রিকেট বল গড়িয়ে যাবে, গড়িয়ে বললেই আবর্ত ঘর্ষণ। নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ? নৌকা কি করতেছে? পানির উপর বেশে যাইতেছে, প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। পানির উপর বায়ুর উপর প্রবাহী ঘর্ষণ হয়। নিচের কোনটি সবচেয়ে ছোট ঘর্ষণ? মনে রাখবা সবচেয়ে ছোট ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ, সবচেয়ে ছোট ঘর্ষণ আবর্ত ঘর্ষণ, কজ এটা হচ্ছে সবচেয়ে ছোট,
কেন সবচেয়ে ছোট বলো, বলতে পারবা? এটা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। আবর্ত ঘর্ষণ কেন ছোট? এটা গড়িয়ে গড়িয়ে যায়, এজন্য হচ্ছে তোমার মানে বেশি ফোর্স ক্রিয়েট হয় না এখানে। তুমি মনে করো দেখবা টায়ার লাগানো, চাক্কা লাগানো সুটকেসটাকে তুমি ইজিলি টেনে নিতে পারবা, বাট এটা চাক্কা না লাগে তুমি হচ্ছে এমনি টেনে নাও, তখন টেনে নিলে তখন গতি ঘর্ষণ কাজ করবে। শুধু যদি টেনে নাও, চাকা ছাড়া, চাকা থাকলে চাকা ঘুরে ঘুরে যায়, এটা আবর্ত ঘর্ষণ। চাকা দিয়ে টানলে ইজি না, চাকা ছাড়া টানলে ইজি। চাকা দিয়ে টানলে ইজি, তো চাকা দিয়ে টানলে ওইটা মানে ঘর্ষণ কম হয় জন্য ইজিলি আমরা টানতে পারি, বুঝছি? সো কোনটি সবচেয়ে ছোট ঘর্ষণ? সবচেয়ে ছোট ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ। সো এখানে আবর্ত ঘর্ষণ কোনটা? জুতোর তলা মাটিতে আটকে থাকা না, রাস্তার উপর দিয়ে দাঁড়িয়ে থাকা, এইটা না, এটা স্থিতি ঘর্ষণ। প্যারাসুটের সাহায্যে প্লেন থেকে নামা, এটা প্রবাহী ঘর্ষণ। চাকা লাগানো সুটকেস টেনে নেওয়া, এটা আবর্ত ঘর্ষণ। সুটকেস হচ্ছে চাকা আছে, চাকা থেকে আবর্ত ঘর্ষণ পাওয়া। কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না? মনে রাখবা, স্থিতি ঘর্ষণের জন্য আমরা পিছলে পড়ে যাই না। আমরা যখন মাটিতে হচ্ছে পা দেই, তখন পায়ের সাথে মাটির হচ্ছে মানে যে ঘর্ষণটা সৃষ্টি হয়, এবং এইটার জন্য কি হয় ভাইয়া, ওই যে আমরা পিছলে পড়ে যাই না। সো এটা স্থিতি ঘর্ষণের উদাহরণ, ঠিক আছে? কারণ পা মাটিতে দেই, তখন পায়ের সাথে পায়ের সাপেক্ষে মাটি স্থির থাকে। হাঁটার সময় পা যখন মাটিতে বসাই, তখন হচ্ছে আমরা পিছলে পড়ে যাই না, এমনি শূন্যে তো হাঁটতেছি, পা যখন মাটিতে লাগে তখন পা আর মাটি স্থির অবস্থায় থাকে, এবং এটা স্থিতি ঘর্ষণের উদাহরণ, ঠিক আছে? কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে চলাচল করতে পারে? প্রবাহী ঘর্ষণ। পানিতে চলতেছে প্রবাহী ঘর্ষণ। একটি মার্বেল গ্লিসারিনের মধ্য দিয়ে গেলে, দেখো মার্বেল যদি গ্লিসারিনের মধ্য দিয়ে যায়, এমনি মাটির উপর দিয়ে গেলে এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। গ্লিসারিন হচ্ছে তরল, তরলের মধ্যে যদি যায় তাহলে এটা তরলের মধ্যে ডুবে যায় বা বাসার চেষ্টা করবে। যে পানি, তরল বা বায়ু, এগুলোর মধ্যে যে ঘর্ষণটা হয় এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে? এটাতে প্রযুক্ত বল বের করতে বলছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ঘর্ষণের সূত্রগুলো জানি একটু। মনে করো এই যে বস্তু, ঠিক আছে, এটার উপর আমরা এফ বল প্রয়োগ করতেছি। এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল। এফ কি? প্রযুক্ত বল। এবং এটার এখানে ঘর্ষণ বল আছে। মনে করো ঘর্ষণ বল যদি এফ কে, এটা বিপরীত দিকে কাজ করবে, তাহলে এটা কি হবে? এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম। এটা আমরা জানছি, ঠিক আছে? এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম। এফ হচ্ছে প্রযুক্ত বল, এফ কে হচ্ছে ঘর্ষণ বল। এফ কে হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? এবং আরেকটা আছে, মনে করো তোমার ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ সমান যদি মিউ হয়, ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল এফ কে সমান হবে ডাব্লিউ ইন্টু মিউ, ঠিক আছে? ডাব্লিউ মানে হচ্ছে ওজন, ডাব্লিউ এখানে কি ভাইয়া? ডাব্লিউ হচ্ছে ওজন। তো কোনো বস্তুর উপর গতি ঘর্ষণ কত হবে, ওটা যদি ঘর্ষণ সহগ বলে দেয়, তাহলে ওইটার সাথে ওজন যদি গুণ দাও, তাহলে হচ্ছে তুমি গতি ঘর্ষণ সহগ পেয়ে যাবা। ঘর্ষণ সহগ থেকে ঘর্ষণ বল পেয়ে যাবা আর কি। তো ঘর্ষণ বল এফ কে ইজিক্যাল টু ওজন ইন্টু মিউ। মিউ মানে হচ্ছে ঘর্ষণ সহগ, ঠিক আছে? এবং যার ওজন বেশি, ঠিক আছে, যার ওজন বেশি তার হচ্ছে ঘর্ষণও বেশি হয় আর কি, ঠিক আছে? মিউ যদি এই ঘর্ষণ সহগ যদি সেম থাকে, সেম বস্তুর উপর যেটা ওজন বেশি ওইটা বেশি ঘর্ষণ ফিল করে, ঠিক আছে? এবং এই ঘর্ষণ সহগ মিউ সমান আরেকটা আছে টেন থিটা। ঘর্ষণ সহগ মিউ সমান টেন থিটা, এটা মনে রাখো, এগুলো একটু পরে কাজে আসবে। এই যে স্থির বস্তু এ, এটা 1.2 কেজি হচ্ছে, এটার পর 10 সেকেন্ড হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে, ঘর্ষণ বল 0.6 নিউটন, বেগ 20 মিটার পার সেকেন্ড পাইছে। তোমাকে বলছে প্রযুক্ত বল বের করতে। তাহলে আমরা জানি, দেখো এটা স্থির বস্তু ছিল, তো আমরা জানি প্রযুক্ত বল বের করবো এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ। ঘর্ষণ থাকলে এই সূত্র আসে। এখান থেকে প্রযুক্ত বল কি হবে ভাইয়া? এফ ইজিক্যাল টু এম এ প্লাস এফ কে, এটা আসবে না? অবশ্যই। তো এখানে ঘর্ষণ বল দিছে, দ্যাট মিনস এফ কে দেওয়া আছে, এম দেওয়া আছে, বাট ত্বরণ দেওয়া নাই। ত্বরণ দেওয়া না থাকলে তো আমি প্রযুক্ত বল বের করতে পারতেছি না। এটাই হচ্ছে প্রযুক্ত বল, আমরা জানি এটা, এটা হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে? ওকে, তো আমাদের ত্বরণটা আগে বের করা লাগবে, নাইলে কিন্তু প্রযুক্ত বল বের করতে পারবো না। তাহলে প্রযুক্ত বল এই ইজিক্যাল টু কি ভাইয়া? সরি, প্রযুক্ত বল বের করতে হলে ত্বরণ বের করা লাগবে। তাহলে ত্বরণ কেমনে বের করবো? এখানে দেখো স্থির বস্তু ছিল, দ্যাট মিনস আদিবেগ ইউ সমান 0, 20 মিটার পার সেকেন্ড পাইছে 10 সেকেন্ড পরে, দ্যাট মিনস সবই দেওয়া আছে। ত্বরণ এই ইজিক্যাল টু বি মাইনাস ইউ বাই টি আমরা জানি, তো এটা থেকে তো বের হয়ে যেতেছে। বি হচ্ছে 20, ইউ 0, টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এটা থেকে পাইলাম ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এখানে বসাও, এম হচ্ছে 1.2 কেজি, 1.2 কেজি ইন্টু 2 প্লাস এফ কে হচ্ছে 0.6 নিউটন, ঠিক আছে? তো এটা যদি হিসাব করো কত আসে দেখো, 1.2 ইন্টু 2 প্লাস 0.6, এটা আসতেছে তোমার 3 নিউটন। এটা আসতেছে প্রযুক্ত বল, কত আসতেছে? 3 নিউটন, বুঝছি? দেখো প্রযুক্ত বল হচ্ছে এই যে এফ, এটা আমি দেখাইছি না এখানে, প্রযুক্ত বল এফ, এফ এটা প্রযুক্ত বল। ঘর্ষণ বল হচ্ছে বিপরীতে কাজ করার জন্য এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ হয়, ঠিক আছে? সো প্রযুক্ত বল বের করতে হইলে আমাদের এফ কে এম এ এগুলো জানা লাগবে,
ঠিক আছে? আচ্ছা, তো এই টাইপের ম্যাথ মানে এই টাইপের যদি কোয়েশ্চেন আসে তোমরা পারবা না, এই যে এটা সলভ করে দিছি, সো এরকম সেম যদি একটা কোয়েশ্চেন আসে যদি রিটেন ভাবে লিখে দেয় তোমরা কি পারবা না? অবশ্যই পারবা। ঠিক আছে ভাই, বেশি তাড়াহুড়া করে ফেলতেছি নাকি এই ক্লাসে? বইলো আমাকে জানাইও। স্লো পড়াইতে হইলে স্লো পড়াইতে পারবো, বাট এটা তাড়াহুড়া করে কেন পড়াইতেছি? এমসিকিউতে যাতে সময়টা কম লাগে আমাদের। আচ্ছা, একটা গাড়ির ভর 2 কেজি, সম্মুখগামী বল 20 নিউটন, ঘর্ষণজনিত বল 10 নিউটন, গাড়িটির ত্বরণ, এইগুলোই পরীক্ষায় আসে। তো গাড়িটির ত্বরণ বের করতে বলছে, এ বের করতে বলছে। আমরা জানি এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ। ঠিক আছে, ঘর্ষণ বল থাকলে এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ, নাইলে এফ ইজিক্যাল টু এম এ ডিরেক্ট বসিয়ে দিলাম। সো এটা থেকে এ বের করতে চাইলে কি পাবা? এফ মাইনাস এফ কে, এমটা এইগুলা নিচে ভাগ হয়ে আসে। তো তোমার সম্মুখগামী বল মানে এটা প্রযুক্ত বল, আর এটা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, তো প্রযুক্ত বল 20 নিউটন, ঘর্ষণ বল 10 নিউটন, বস্তুর ভর হচ্ছে 2 কেজি। এটা দেখে হিসাব করলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ আসতেছে। কত ত্বরণ আসতেছে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইজি না? একদম ইজি। ডালু তলের সাথে একটা বস্তুকে কত গুণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে? দেখো, গতি ঘর্ষণ সহগ মিউ সমান টেন থিটা আমরা পাইছিলাম। এই যে গতি ঘর্ষণ সহগ মিউ সমান টেন থিটা, দ্যাট মিনস টেন থিটার মান দেখো, টেন 30 ডিগ্রি মান কত? 1/√3। 10 45 ডিগ্রি কত? 1। 10 60 ডিগ্রি কত? √3। তুমি দেখো কোণের মান যত বেশি হইতেছে এটার আনসার তত বেশি আসতেছে। মানে কোণের মান বেশি হইলে টেন থিটার মান, মানে টেন যে এটাতে কোণের মান বেশি হইলে তোমার আলটিমেট মান বেশি বেশি আসে। দ্যাট মিনস কোণ যত বেশি হবে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে। কেন? কজ তুমি দেখো 10 30 ডিগ্রি 1/√3, 45 ডিগ্রি 1 হয়েছে, আবার 60 ডিগ্রি √3 মানে 1 থেকে আরো বেশি। কোণের মান বাড়লে মানও বাড়তেছে। তাহলে এখানে যত বেশি কোণে তুমি হচ্ছে বস্তুকে ছাড়বা তোমার হচ্ছে গতি ঘর্ষণের সহগ তত বৃদ্ধি পাবে। কজ এটা টেন থিটা না, থিটাটা হচ্ছে বেশি হইলে আনসারটা বেশি আসবে। দেখছো, মিউ ইকুয়াল টু টেন থিটা, তাহলে টেন থিটার পুরো মান বেশি আসবে কখন? যখন কোণের মান বেশি হবে। ঠিক আছে, ওকে, নির্দিষ্ট কোণের মান বেশি হইলে ওটা আনসার। টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বল নির্ভর করে কোনটির উপর? টায়ার এবং রাস্তা। টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বল নির্ভর করে এমনিতে টায়ারে খাঁজ কাটা বা এগুলোর উপর নির্ভর করলেও মেইনলি টায়ারে গাড়ির যে ওজন আছে, গাড়ির ওজন যত বেশি হবে আমরা জানি মিউ সমান, ভালো করে বুঝো, ঘর্ষণ বল এফ কে সমান, মনে করো রাস্তার ঘর্ষণ সহগ মিউ, তাহলে ওটার সাথে ওজন গুণ দিলে কিন্তু আমাদের ঘর্ষণ বল আসে। তো ঘর্ষণ বল বেশি হবে যদি ওজন বেশি হয়। দেখছো, ওজন যদি গাড়ির ওজন বেশি হয় তাহলে ঘর্ষণ বল হচ্ছে বেশি আসে। ঠিক আছে, তেল, মোবিল এবং গ্রিজ জাতীয় পদার্থকে বলা হয় লুব্রিকেন্ট। তেল, মোবিল, গ্রিজ জাতীয় পদার্থকে কি বলা হয়? লুব্রিকেন্ট। কারণ এগুলা পিচ্ছিল করে, পিচ্ছিল জাতীয় পদার্থ, এগুলা লুব্রিকেন্ট, এগুলা ঘর্ষণ কমায়। চাকার বৃত্তাকার আকার কোন বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আসে? এই যে চাকার বৃত্তাকার আকার, চাকাকে বৃত্তাকার করলে এটা আবর্ত ঘর্ষণ হয়, আবর্ত ঘর্ষণের জন্য ঘর্ষণ বল একদম কমে যায়। তাই কোন বলকে নামিয়ে আনে? ঘর্ষণ বলকে। চাকার বৃত্তাকার আকার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে ঘর্ষণ বলকে। ঠিক আছে, ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা কি রূপে আবর্তিত হয়? ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয়, লাইক দেখো তুমি হাতের মধ্যে এইভাবে ঘষাও, এটা ঘর্ষণ হইতেছে, দেখবা হাতের তালুটা গরম হয়ে যাইতেছে। দ্যাট মিনস ঘর্ষণ বল যদি অপচয় হয়, ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় ওইটা তাপ রূপে ফিরে আসে। তাপ, দেখছো, তাপ রূপে ফিরে আসে। ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় এটা কোন রূপে ফিরে আসে? তাপ রূপে। জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য? ঘর্ষণের জন্য। ঠিক আছে, ইঞ্জিনের ঘর্ষণের জন্য ইঞ্জিনের জ্বালানি শক্তির অপচয় হয়। এইটাই, এতটুকুই। এখানেই হচ্ছে কমপ্লিট আমাদের এই চ্যাপ্টার। সো বল এমসিকিউ থান্ডার সিরিজের আমাদের এমসিকিউ ক্লাস একদম কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো আমরা জানি ইনশাল্লাহ এমসিকিউ এটা কমপ্লিট, আশা করি কোনো সমস্যা হবে না। দেখছো আমরা কয়টা টাইপে পড়ছি, তুমি যা সূত্রগুলো ভালো করে মনে রাখবা। আমি তারপরও শেষে যা সূত্রগুলো একটু লিখে দিব নাকি আবার। সূত্র দেখো এই চ্যাপ্টারে কি কি সূত্র পাইছি ভাই। প্রথমে ভরবেগ পি ইকুয়াল টু এমবি, সূত্রগুলো দরকার। ভরবেগ পি ইকুয়াল টু এমবি, ঠিক আছে। ভরবেগের পরিবর্তন ডেল পি সমান হচ্ছে কি বলে? বলের ঘাত, আর এই ডেল পি সমান হচ্ছে এমবি মাইনাস এমইউ, ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এরপরে বল এফ ইজিক্যাল টু এম এ, ঘর্ষণ বল থাকলে এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ হয়। ঠিক আছে, এবং ওই যে ঘর্ষণ সহগ মিউ যদি দেওয়া থাকে তাহলে ঘর্ষণ বল আসে এই মিউ ইন্টু ডাব্লিউ থেকে, এই মিউ সমান আবার টেন থিটা। ঠিক আছে, এরপরে আসো তুমি অন্যগুলাতে। আরো কত সূত্র আছে ভাইয়া? ওই যে বন্দুকের ক্ষেত্রে
কি আসে বন্দুকের ক্ষেত্রে, কি আসে ভাইয়া? বন্দুকের ক্ষেত্রে আসে হচ্ছে বন্দুকগুলি, এগুলোর ক্ষেত্রে এমবি ইকুয়াল টু মাইনাস এম। কোনটা কি এগুলো তোমরা জানো বা ক্লাসে বুঝেছি, সূত্রগুলো একটু ডেসক্রাইবলি লিখে লিখে দিতেছি আর কি। সো এমসিকিউ সলভের ক্ষেত্রে আগে সূত্র কোন কোনগুলা, সবগুলো সূত্র দেখে যাওয়া, সূত্র জানলে দেখবা সবগুলোই তুমি পারতেছো, ঠিক আছে? এমসিকিউ গুলো যে করছি সহজ সহজ লাগে না? তুমি এখন গাইড থেকে বের করে দেখবা সবগুলো এমসিকিউ তুমি পারতেছো ইনশাল্লাহ। সো এমবি মাইনাস এম ইউ। এরপরে মিলিত বেগ বি ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এরপরে আরো দুইটা বেগ দিছিলাম b1 b2, এটা লিখা আছে, এটা এখন আর লিখতেছি না। সো এইগুলা জানলে তোমার এনাফ। এরপরে আসো অবিকর্ষজ ত্বরণ, g ইজ ইকুয়াল টু gm বাই আর স্কয়ার। এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণ g প্রাইম সমান gm বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আর মহাকর্ষ বল F ইজ ইকুয়াল টু g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এইগুলা জানলে আশা করি এই চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে নাকি? এগুলাই তো, এগুলা জানলে এই চ্যাপ্টারটা অনেকটাই কমপ্লিট। এমসিকিউতে আর কোনো সমস্যা হবে না। এই সূত্রগুলো একটু শিখো, আশা করি তোমাদের অনেক বেশি কাজে আসবে। এইগুলাই তো, এইগুলাই আর না ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ওকে, তাইলে দেখা হবে তোমাদের চ্যাপ্টার 4 এর এমসিকিউ ক্লাসে। এটা চ্যাপ্টার 3 আমরা কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ। ওকে, সো ভালো থাকো সবাই, দেখা হবে আর একটা ক্লাসে, ঠিক আছে? আর এই এমসিকিউ আন্ডার সিরিজে ভর্তি হয়ে যায়, এখনই ভর্তি হয়ে যাও, আগে নিয়ে এমসিকিউ ক্লিয়ার করে ফেলো। তোমার ফিজিক্স ওই যে ম্যাথ হায়ার ম্যাথ অলরেডি কমপ্লিট, এখন যদি ভর্তি হও ধুমাইয়া ক্লাস করতে পারবা, টানা 1 সপ্তাহ 15 দিনে শেষ করে ফেলো। ম্যাথ হায়ার ম্যাথের এমসিকিউ একদম সেরা ভাবে পড়াইছি ভাইয়া, ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।